শুনছেন সবসময় জাগো FM 94.4 ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে আপনি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন। জাগো এফএমের যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যান্ড একই সঙ্গে কিন্তু আপনি অনলাইনে স্ট্রিমিং শুরু হয়ে গেছে এবং অনলাইনে জাগো এফএমের যে মোবাইল অ্যাপ রয়েছে অ্যান্ড্রয়েড বা iOS বা ওয়েবসাইট, সবগুলো মাধ্যমে কিন্তু অলরেডি এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং প্রতি বৃহস্পতিবারের যেই নিয়মিত আয়োজন, সেই নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে আর যে অপূর্ব। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে ভূত স্টুডিওর নতুন একটা পর্বে। এবং আমরা প্রতি পর্বে চেষ্টা করি এমন কিছু ঘটনা এখানে তুলে আনার জন্য, যেই ঘটনাগুলো আপনাকে আরেকটা বার ভাবাবে যে এই ব্যাপারগুলো ঘটে, কোথাও না কোথাও ঘটে, কখনো ঢাকায়, কখনো ঢাকার বাইরে, কখনো আপনার খুব কাছে, আপনার ঠিক পাশের রুমটায়, আপনি হয়তো বা কখনো টেরই পান না। এই একই কথা এর আগে অসংখ্যবার আমরা বলেছি যে আপনি কখনো কখনো এমনটা ফিল করেন যে আপনার সঙ্গে কেন ঘটে না, আপনার সঙ্গে কেন হচ্ছে না। এই এক্সপেকটেশনটা আমরা বরং নাই রাখি, কারণ হুট করে যখন ঘটে যাবে এরকম একটা কিছু, আল্লাহ মাফ করুক, তখন হয়তো বা আপনি জিনিসটা প্রসেস করতে করতেই যখন শেষ হয়ে যাবে, আপনি অনেকটাই আকাশ থেকে পড়বেন, কাইন্ড অফ এরকম একটা কিছু ঘটতে পারে আপনার সঙ্গে। এনিওয়ে, সো ভূত স্টুডিওতে আপনাকে স্বাগত আরও একটা বার, এবং সঙ্গে রয়েছে আর যে অপূর্ব এবং জাগো এফএমের অফিসিয়াল ফেসবুক পেজ আর যে অপূর্বর অফিসিয়াল ফেসবুক পেজ, দুটো পেজ থেকে আপনি এই মুহূর্তে লাইভে আমাদেরকে দেখতে পাচ্ছেন। সো আগামী পর্বে যদি আপনি ভূত স্টুডিওতে আসতে চান, তার জন্য খুবই সহজ একটা প্রসেস। সেটা হচ্ছে মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন। খুব সহজ কয়েকটা জিনিস বললাম। RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। একটা কথা ক্লিয়ার করি যে আমাদের অফিসটা হচ্ছে ঢাকা বাড্ডাতে। এখন হয়তো বা আপনি এই মুহূর্তে চিটাগং থেকে শুনছেন, চিটাগংয়ের যে কোনো জায়গা, কিংবা কুমিল্লার কোনো জায়গা থেকে শুনছেন, রাজশাহী কিংবা নাটোর থেকে শুনতে পারেন আপনি আমাদেরকে, খুলনা থেকে শুনতে পারেন, বরিশাল থেকে শুনতে পারেন। বাট এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি গল্প বলতে চান, মানে রেজিস্ট্রেশনটা যদি আপনি করতে চান, আপনাকে ঢাকা স্টুডিওতে এসে গল্পগুলো বলতে হবে। তো যদি ঢাকা স্টুডিওতে এসে আপনি গল্পগুলো বলতে চান, সেক্ষেত্রে বা বলতে পারেন, তাহলে রেজিস্ট্রেশনটা করবেন। যেমন আজকের প্রথম যিনি অতিথি, তিনি আমার সামনে এই মুহূর্তে বসে আছেন। তিনি কিন্তু যদি বলি যে জীবিকার তাগিদে তাকে বরিশাল ঢাকা, ঢাকা বরিশাল মুভ করতে হয়। সো এর মাঝে তার মনে হলো যে একটা এপিসোডে তিনি আসবেন এবং তিনি কিছু ঘটনা শেয়ার করবেন। তার কাছে আমরা যাব, বাট তার আগে বলছি, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটাকে চিপস না বিস্কিট, এটা ট্রাই করবেন এবং এই ধরনের অদ্ভুত বা অদ্ভুতুরে ঘটনাগুলি শুনতে শুনতে কিন্তু কিছু খেতে ভালো লাগে। সো একটু ডিফারেন্ট একটা ফিল আপনি নিলেন। চিপস নাকি বিস্কিট ট্রাই করতে পারেন আপনার বাসার আশপাশে। আই হোপ এখন পর্যন্ত ডিপার্টমেন্টাল স্টোরটা হয়তো বা ওপেন আছে, সো সেখান থেকে কালেক্ট করে ফেলেন অ্যান্ড তারপর বসে যান আজকের গল্পগুলো শুনতে। প্রথম যিনি অতিথি, তার সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম আবুল ভাইয়া, আমি মোহাম্মদ শামীম হোসেন। জি শামীম ভাই, আপনি কি করা হয় প্রফেশনালি? আমি শিক্ষকতায় আছি, আমি ইংরেজি প্রভাষক। বাহ, চমৎকার। সো শামীম ভাই আজকে বেশ কিছু ঘটনা আমাদেরকে শোনাবেন এবং তিনি বরিশাল থেকে আজকে এখানে এসেছেন। শামীম ভাই, বরিশালের কোনো ঘটনা কি আজকে আমরা শুনবো? হ্যাঁ, বরিশালের ঘটনাটা আমি পরবর্তীতে দ্বিতীয় ঘটনা। তো প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা? প্রথম ঘটনাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঘটনা। তো যারা আমরা মোটামুটি আসলে যদি বলি যে দক্ষিণবঙ্গ, তো এই দিককার মানুষ কিন্তু আমরা এই রুটটা দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে যাতায়াত করতে হয়। এবং আমি হয়তো বা আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে ঢাকা চিটাগং হাইওয়েতে কেউ না কেউ রয়েছেন এবং আমাদেরকে শুনছেন। হয়তো বা কক্সবাজার যাচ্ছেন, কিংবা চিটাগং যাচ্ছেন, বা কুমিল্লা যাচ্ছেন। সো প্রথম ঘটনাটা আমরা শুনবো, বাট প্রথম ঘটনাটা বলতে বলতে আপনি যেই কাজটা করবেন, যদি আপনি আগামী পর্বে আসতে চান, RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। শামীম ভাই, আমরা প্রথম ঘটনাটা শুনছি তাহলে। ওকে, ধন্যবাদ। এই ঘটনাটা আমার কালেক্ট করা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। এটা তার সাথেই ঘটে যাওয়া, আর এটা হচ্ছে করোনাকালীন আগের সময়ের ঘটনা। খুব সম্ভবত 18 বা 17 দিকে হবে। উনি আসলে সালটা ওইভাবে আমাকে সঠিক করে বলতে পারেন নাই। যা হোক, 17 বা 18 দিকের একটা ঘটনা। তো উনি হচ্ছেন একজন বাইক রাইডার। তো ওনার যে প্যাশন ছিল, উনি বহুতবার ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে ট্যুর দিয়েছেন। তো তিনি একজন প্রফেশনাল বাইকারই বলা চলে। তো বাই দ্য ওয়ে, ওনার নামটা আমি বলেন, ওনার নাম হচ্ছে নবীন ভাই। এখন উনি যে সময়কালীন ঘটনা আর কি, তখন উনি
হচ্ছে কক্সবাজার যাবেন। তো উনি তার ওই বাইক ট্যুরটাতে তার সাথে আরও 3টা বাইক ছিল, এবং 3টা বাইকে সর্বমোট হচ্ছে 5 জনের মতো, 2টা বাইকে 2 জন আর একটা বাইকে 1 জন। তো তাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকা থেকে তারা কক্সবাজারে যাবে, পুরো রাস্তাটা এক্সপ্লোর করবে, কক্সবাজারটা এক্সপ্লোর করবে, মেরিন ড্রাইভটা এক্সপ্লোর করবে। তো যথারীতি তারা সিদ্ধান্ত নেয় যে হচ্ছে সন্ধ্যার আগে আগে বের হবে। তো ঘটনাক্রমে বা ঘটনাচক্রে ওই দিন বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে তারা 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করে তাদের বের হতেই প্রায় রাত 9:30 10টা এরকম বেজে যায় আর কি। তো যা হোক, তারা 3টা বাইক নিয়ে 5 জন বের হয়ে যায়। তো নবীন ভাই হচ্ছে একটু হুজুর ঘরানার লোক, তিনি প্র্যাকটিসিং মুসলিম, তিনি নামাজ পড়েন 5 ওয়াক্ত। যা হোক, তারা বের হন, তাদের যাত্রাটা শুরু করেন হচ্ছে মিরপুর 10, এখান থেকে তাদের যাত্রাটা শুরু করেন। তো প্রথমে তারা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারটা পার হয়ে 3 জনেই সমান তালে তারা এগোচ্ছিলেন মোটামুটি। আর তাদের বাইকের গতিটাও খুব যে বেশি ছিল তা বলবো না, তিনি আমাকে যেটা বললেন আমরা 60 থেকে 70-এর মধ্যে এগোচ্ছিলাম আর কি। আর তখনকার রাস্তার কন্ডিশনটা এখনকার মতো এতটা ভালো ছিল না। তো তারা যাচ্ছে এক পর্যায়ে কাঁচপুর ব্রিজটা যখন তারা পার হয়েছে, কাঁচপুর ব্রিজটা পার হয়ে তারা স্ক্যাটার্ড হয়ে গিয়েছে, মানে কেউ খুব বেশি দূরে চলে গেছে, কেউ একদম পেছনে পড়ে গেছে, এরকম 3টা বাইকের মধ্যে হচ্ছিল। তো সবার সামনে ছিলেন হচ্ছে নবীন ভাই। তো নবীন ভাই কি করেছে, কাঁচপুর ব্রিজটা পার হয়ে মেঘনা যে টোল প্লাজাটা আছে তার একটু আগে, জায়গাটার নাম তিনি বলেছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওখানে তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তিনি একটু আগে চলে আসেন। তো তিনি থেমেছেন, থামার পরে তিনি 3 থেকে 4 মিনিটের মধ্যে তাদের বাকি যে 2 রাইডার তাদেরকে পেয়ে গেছেন। তো তিনি ছিলেন অ্যাকচুয়ালি সলো রাইডার তার বাইকে। তো যখন এরপরে আবার যথারীতি তাদের যাত্রাটা শুরু করেছেন, ওখানে কিছুক্ষণ অপেক্ষা করে, এটা রাস্তার সাথেই আর কি একটা জায়গা, একটু বাজারের মতো করে ওখানে। আচ্ছা, তারা যখন যাত্রাটা শুরু করেছেন, তখন এক পর্যায়ে তিনি আবার বরাবর মতো একটু সামনে চলে আসেন, তার পেছনে 2টো বাইক। এখন পরবর্তীতে তার দ্বিতীয় নাম্বারে যে বাইকটা ছিল ওখানে সজীব ভাই ছিলেন। তো তারা মোটামুটি কাছাকাছি দূরত্বে আর কি, একজন আরেকজনের কাছ থেকে এতটা দূরত্বে যে একজনের হেডলাইট থেকে আরেকটা বাইক দেখা যাচ্ছিল। তারপর রাস্তায় তো আরও অন্য গাড়িগুলো আসা যাওয়া করছিল, ট্রাকগুলো আসা যাওয়া করছিল, বাস সব কিছু আসা যাওয়া করছিল। তো তখন সজীব ভাইয়ের সাথে একটা পিলিয়নও ছিল, সাথে আরেকজন ছিল, তার বাইকটা সবার পেছনে। তো সজীব ভাই তার বাইকের হেডলাইট এক পর্যায়ে লক্ষ্য করলেন যে নবীন ভাই যে বাইকে আছে তার বাইকের পেছনে একজন বসা। তো তিনি এটা লক্ষ্য করে তিনি ভাবলেন যে কি ব্যাপার, নবীন তো হচ্ছে একা, তারা সবাই ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিলেন, একসাথেই চলাফেরা করতেন। তখন তিনি খেয়াল করলেন যে তার বাইকের পেছনে একজন বসা, একজন কি রাস্তা থেকে সে উঠালো কিনা, কিন্তু এটা তো হওয়ার কথা না। হ্যাঁ, তার পেছনে কিন্তু তার ব্যাগেজও ছিল। তো সে হচ্ছে পেছন থেকে তাকে ডাকলে তো আর শুনবে না, সে একটু বাইকের স্পিডটা বাড়িয়ে হচ্ছে নবীন ভাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু অদ্ভুতভাবে একটা বিষয় ওখানে তিনি লক্ষ্য করলেন যে যতই তিনি বাইকের কাছাকাছি যেতে চান, ঠিক ততটাই দূরে নবীন ভাইয়ের বাইকটা সরে যাচ্ছে। তো তিনি ব্যাপারটা হচ্ছে একটু বাইকটা থামান, তার বাইকটা থামানোর পরে 3 নম্বর যে বাইকটা ছিল ওখানে সে আসে, বলছে যে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে নবীনের বাইকে পেছনে একজন বসা। হ্যাঁ, তো সে বললো যে না, আমি তো খেয়াল করি না, আমি তো আরও পেছনে। পরে দুজনে স্পিড বাড়িয়ে দিয়ে নবীন ভাইয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা একটা সমান দূরত্বে কেন যেন চলতে লাগলো। তাদের বাইকের স্পিডটা যখন বাড়িয়ে দেয় 80-90 নিয়ে যায়, তখনই নবীন ভাইয়ের বাইকের গতি 80-90 হয়ে যায়। তো এক পর্যায়ে হচ্ছে চিন্তা করলেন যে আচ্ছা, সামনে টোল প্লাজা আছে, মেঘনা টোল প্লাজা, ওখানে বসে নবীনকে ধরা যাবে, যে জিজ্ঞেস করতে হবে যে পেছনে লোকটা কে। আচ্ছা, তো পেছনের লোকটার আকৃতিও আমি জিজ্ঞেস করেছিলাম, বললো যে পেছনের লোকটা পাঞ্জাবি পরা ছিল, সাদা একটা পাঞ্জাবি পরা, এবং তার পাগড়িও ছিল মাথায়। তো যা হোক, যখন ওই মেঘনা যে টোল প্লাজাটা আছে ওখানে যাওয়ার পর নবীন ভাইয়ের বাইকটা থেমেছে, তিনি টোলটা পরিশোধ করলেন, কাছাকাছি প্রায় চলে আসছেন সজীব ভাই। চলে আসার পরে তিনি ডাক দিবেন, এই পর্যায়ে তাদের বাইকটা টোল দিয়ে পার হয়ে গেছে, রাস্তা পার হয়ে যাওয়ার পর তিনি ওখান থেকে ডাকলেন, আর ডাকার পরে তিনি আর শুনলেন না। তো যথারীতি তার আবার পেছন থেকে 2টো বাইক একসাথে যাচ্ছে। তখন প্রায় রাত্র হয়ে গেছে 10:30টার মতো। আচ্ছা, এক পর্যায়ে যাওয়ার পর যখন মেঘনাটা পার হয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো বাইকগুলো চললো,
তেমনি সেই সম দূরত্বে বাইকগুলো চলতে লাগলো। এখন পেছনের যে দুটো বাইক তারা কাছাকাছি চলতে লাগলো এবং দুজনেই দেখতেছেন যে নবীন ভাইয়ের বাইকে পেছনে কেউ বসে আছে। এক পর্যায়ে নবীন ভাই থেমেছেন, রাস্তার এক পাশে একটা নির্জন একটা জায়গায় তিনি থেমেছেন। থামার পরে হঠাৎ করে কেন যেন পেছনে যে দুটো বাইক ছিল, পেছনের দুইটা বাইকেরই হেডলাইট অফ হয়ে যায় কোনো কারণে। তারা বলছে যে উইদাউট নো রিজন আমাদের দুজনেরই হেডলাইট অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর আমরা বাইকটা থামাই, থামানোর পর আবার হেডলাইটটা আমরা বাইকটা স্টার্ট দিই, হেডলাইটটা অন হয়। তো তখন দেখি যে নবীন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তো নবীন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশে একটা খোলা একটা জায়গা, একটু ডোবার মতো আছে, ডোবার পরে হচ্ছে জাস্ট হচ্ছে ফসলি ক্ষেত। আচ্ছা, তখন নবীন ওখানে দাঁড়ালো, নবীন ইশারা দিল, নবীন ইশারা দেওয়ার পরে হচ্ছে পেছনের দুই বাইকার ওখানে এসে থামলো। তাদের দুজনের সাথে পিলিয়ন ছিল, তারা সর্বমোট চারজন এসে ওই জায়গাটা থামলো সবাই। আচ্ছা, জায়গাটা থামার পর তখন সজীব ভাই জিজ্ঞেস করেছে, নবীন তোমার পেছনে কে? তো সে বলছে যে কই আমার পেছনে কে, আমি তো একা, আমার পেছনে আবার কে থাকবে? বলছে তুমি কি দেখেছো? বলছে যে যাই হোক, দুজনেই বলছে যে হ্যাঁ নবীন ভাই আপনার পেছনে সাদা পাঞ্জাবি পরে একটা মানুষ বসা ছিলেন, হ্যাঁ আপনি একটু খোলাসা করেন তো। সে বলছে কই আমার পেছনে বাইক বসা, আমি তো তোমাদের কাছাকাছিই ছিলাম, তাহলে সেই লোকটা যাবে কোথায়? তবে হ্যাঁ, আমার বাইকটা কেমন যেন মনে হচ্ছে আমার কন্ট্রোলে ছিল না, একটু ভারী ভারী লাগছিল, এই জন্যই আমি আসলে কন্ট্রোলটা না করতে পেরে কেন যেন মনে হচ্ছে আমার একটু এখানে থামা উচিত, তো আমি বাইকটা থামাই। কিন্তু তোমরা যে এই বিষয়টা দেখলে এটা তো আমার জানা ছিল না। পরে সজীব ভাই বলছে যে মোস্ট প্রবলি সামথিং ইজ রং, কারণ এভাবে তো একটা মানুষ এভাবে উধাও হয়ে যাবে চোখের সামনে থেকে, এমনটা তো ঘটার কথা না। তো তারা একটু চারদিকে তাকালো বরাবরের মতো, যে বাসগুলো ট্রাকগুলো একটু পরপর একটা আসছে যাচ্ছে এরকম সিনারিও হাইওয়ের। এক পর্যায়ে তারা বলল যে না, তাহলে আমরা আবার সবাই আল্লাহর নাম নিয়ে রওনা দিই। এখন যেই তারা রওনা দেওয়া শুরু করবে, এই পর্যায়ে তারা একটা শব্দ শুনলো যে আমাকে শুনতে হবে, হ্যাঁ আমি আপনাদের এখানে থামাইছি। তো তারা বুঝতে পারলো না যে আসলে কথাগুলো কে বলছে। তারপর বলছে যে আমাকে শুনতে হবে, আমি আপনাদের এখানে থামাইছি, আমাদের কিছু কারণ আছে, এই জন্য আপনাদের আমাদের সাথে যেতে হবে। তো তারা ভয় পেয়ে যাচ্ছে যে কে কথা বলছে আসলে। আশেপাশে ওখানে বাড়িঘর নাই বললেই চলে, ওই যে যেটা বললাম গাছগাছালি, যে গ্রামীণ যে সেটিংসটা অ্যাকচুয়ালি থাকে ঠিক অমন একটা সেটিংস ওখানে। তখন রাত্র প্রায় 11টার মতো বেজে গেছে কাছাকাছি। তখন নবীন ভাই বলল যে ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছে, এখন কি করা যায় আসলে, আমরা কি বাইক নিয়ে সামনে যাব না আমরা ফিরবো? এর মধ্যেই ওই যে আবার যে গায়েবী আওয়াজটা বলল যে আপনারা তিনজনই চোখ বন্ধ করেন, অন্যথায় একটু সমস্যা হবে, আপনারা চিন্তা করবেন না, আমরা খারাপ কেউ না, আপনারা চোখটা বন্ধ করেন, আপনারা বুঝতে পারবেন আমরা কে, আমরা খারাপ কোনো, আমরা আপনাদের ক্ষতি করবো না, আমরা একটা স্পেশাল কারণে আপনাদের সামনে আসতে চাচ্ছি। তো নবীন ভাই বলল যা হোক, আমার কিছু আইডিয়া আছে এইসব ব্যাপারে, জিনভূতের ব্যাপারে, আমরা তোরা চোখটা বন্ধ কর। তো তারা চোখটা বন্ধ করলো, হঠাৎ করে দেখলো যে তাদের সামনে বেশ কিছু লোকজন, প্রায় 10 থেকে 12 জন লোক তাদের সামনে, সবাই মোটামুটি পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি, এবং মনে হচ্ছে যে সবাই সমান আকৃতির সমান সাইজের। তবে একটু অদ্ভুত যে ব্যাপারগুলো, যে তাদের হাতগুলো একটু বড় বড় লাগতেছে এবং পাগুলো একটু বড় বড় লাগতেছে। তো তারা বুঝতে পেরেছে সবাই, যে 5 জন ছিল, যে ব্যাপারটা মনে হয় একটু অ্যাবনর্মাল কিছু আমাদের সাথে ঘটতেছে। পরে একজন এসে বলল যে আমি আপনার বাইকের পেছনে ছিলাম এবং আপনারা পেছন থেকে আমাদের দেখতেছেন, যা হোক আপনারা ভয় পাবেন না, আপনারা যেটা ভাবতেছেন সেটাই, আমরা মানুষ না, এখানে আমরা যারা আছি আমরা মানুষ না, আমরা জিন। তো আপনাদের ব্যাপারে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, এটা আপনারা ফলো করবেন, আমাদের সাথে আপনাদের যেতে হবে, 5 জনকেই যেতে হবে, এবং একটা ঘটনা আমাদের সাথেও ঘটে গিয়েছে, এখন আপনাদের আমার লাগবে আর কি, আপনাদের আমার লাগবে কিছু সময়ের জন্য। তো বলছে যে তারা তাদের যে 5 জন ছিল তাদের মধ্যে একজন অলরেডি ফেইন্ট হওয়া অবস্থা আর কি, যে আমরা আসলে কোন সিচুয়েশনটা ফেস করছি, উই ডোন্ট নো যে আমরা কোন সিচুয়েশনটা ফেস করছি এখন এই রাইট নাও। তো এক পর্যায়ে নবীন ভাই যেহেতু একটু হুজুর প্রকৃতির লোক, সে বলছে ভয় পায়েন না, যদি খারাপ কিছু হতো তাহলে আমাদের বাইক চলা অবস্থায় ক্ষতি করতো, আমি বিশ্বাস রাখতেছি আপনাদের উপর যে আপনারা আমাদের ক্ষতি করবেন না। ওকে ফাইন, বলছে যে আপনারা আবারও চোখ বন্ধ করেন। ও একটা ঘটনা আমি একটু স্কিপ করে গিয়েছি, যখন তাদের সাথে কথোপকথন হচ্ছে তখন ওই যে রাস্তার পাশে যেদিকে যাচ্ছিল জাস্ট ওই সাইডটাতেই হাতের বায়ে, তখন তারা যেহেতু কক্সবাজার যাচ্ছিল, দেখলো যে ডোবার পরে যে জমিটা, প্রথম হচ্ছে রাস্তার পারে একটু খাল, ঠিক না খালের মতো নিম্নভূমি, তারপরেই হচ্ছে সমভূমি যেখানে ফসলি ক্ষেত, ওখানে বেশ কিছু মানুষ দাঁড়ানো।
তো বাকিরা আবার ওটা খেয়াল করেছে, বললো যে একজন আরেকজনকে বলছে একটু ওইদিকে তাকাও। তাকাইছে, দেখা যে বেশ কিছু মানুষ ওখানে দাঁড়ানো, ওখানের মানুষগুলো হচ্ছে সবাই পাঞ্জাবি পরা। তো তারা এক পর্যায়ে বললো যে আপনারা চোখ বন্ধ করেন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তো আবার সবাই চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে দেন হচ্ছে তারা বলছে যে আপনারা চোখ খুলেন। তো চোখ খোলার পর দেখলো যে তারা কোথায় চলে আসে তারা নিজেরাও বুঝতেছে না। তো চারদিকে হচ্ছে মোটামুটি একবার খালি, মানে কোনো গাছগাছালিও নাই ওখানে, খালি মনে হচ্ছে এখানে ফসলি ক্ষেত ছিল, সেগুলো কেটে উঠায় নিছে, জাস্ট মাঠের মতো এমন একটা জায়গা। তো তারা দেখতেছে যে কিছু মানুষ একটা খাটিয়া নিয়ে আসতেছে, একটা লাশের খাটিয়া নিয়ে আসতেছে। তো আর দূরে দেখতে পাচ্ছে যে কিছু লাইট, ছোট ছোট আলো মিটমিট করে জ্বলছে, ঝাপসা আলোর একটা যে সিনারি ওখানে ঘটতেছে। তো তারা পাঁচজন সবাই ভয় পাচ্ছে, কিন্তু নবীন ভাই বলতেছে সমস্যা নাই, আমরা হয়তো কোনো ট্র্যাপে পড়ে গেছি, তোমরা আল্লাহ খোদার নাম নাও, ইনশাল্লাহ আমরা এখান থেকে পার হয়ে যাব। তখন তারা বারবার অভয় দিচ্ছে, আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা কেউ ভয় পাবেন না, আমরা ভালো, আমরা জিন হলো, আমরা ভালো গোত্রের, আমরা আপনাদের ক্ষতি করব না। তো বলছে যে নবীন ভাই জিজ্ঞেস করছে আপনাদের আসলে উদ্দেশ্যটা কি, কেন আপনারা আমাদের এখানে নিয়ে আসছেন? তো বলল যে আমাদের একজন মানুষ মারা গিয়েছে, তার হচ্ছে লাশের দাফন কাফন করতে হবে, অনেক কিছুই হয়েছে, গোসল টোসল সব হয়েছে, কিন্তু আমরা চাচ্ছিলাম একজন পরহেজগার মানুষ যে কোনো কারণেই, কারণ যে মারা গিয়েছে সে চাচ্ছিল যে একজন মানুষ পরহেজগার যেন তার নামাজের জানাজা দেয়। তো আপনাকে যখন আমরা দেখলাম যে আপনি এখান দিয়ে যাচ্ছেন, তখন আপনাকে আমাদের ভালো লেগেছে, এখন আপনি এই মুর্দার জানাজাটা আপনি পড়বেন। তো সে বলল যে আমি তো প্রাথমিকভাবে আপনাদের ব্যাপারটাতে একটু ভয় পাচ্ছি, বাট আপনারা যদি অভয় দেন তাহলে হয়তো আমি এটা করতে পারবো, কিন্তু আপনারা কেউ বিকৃত আকৃতিতে কেউ আমাদের সামনে আসবে না, তাহলে মানে আমরা কেউ হয়তো ঠিক থাকতে পারবো না, ফেইন্ট হয়ে যাব। তো আপনারা আমাদের মতো করে আমাদের আকৃতিতে আপনারা আমাদের কাছে থাকেন। তো তারা বলেছে হ্যাঁ ওকে, আমরা এভাবেই থাকবো। তো যথারীতি লাশের খাটিয়া টানলো, মানুষজন দাঁড়ায় গেল। তো অনেকের হাতেই ওখানে দেখা যাচ্ছে যে মশালের মতো কিছু, চারদিকে দাঁড়ানো, পুরো মাঠটাই মোটামুটি ভরে গেল, প্রায় 1000 খানেক মানুষ হবে। এখন বাকি যে চারজন ছিল তারা তো জাস্ট ভয়ে হচ্ছে গুটিসুটি হয়ে বসে আছে পুরো ওই জায়গাটাতে। তো তারাও বলছে যে আপনাদের আমরা একটা উজুখানায় নিয়ে যাচ্ছি, আপনারা আসেন এখানে উজু করেন। তো 5 জন মিলেই গিয়ে উজু করেছে। উজু করার পরে যথারীতি ওই লাশটা যেভাবে সামনে ছিল, লাশের পেছনে সবাই এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একজন ওখান থেকে একজন লোক যিনিও পাঞ্জাবি পরা ছিলেন, তিনি যে আনুষঙ্গিক যে বিষয়াদি, একটা মানুষ মারা গেলে যেভাবে হয় তাদের মধ্যেও সেটা দেখা গেছে যে তাদের মধ্যে একটা জিন মারা গিয়েছে, জিনটা খুব সম্ভবত তার বাবা ছিল আর কি। তিনি যেটা বললেন, তিনি ঘোষণা দিলেন যে কি কি বিষয়, মানে ওখানে যে রিচুয়ালগুলো পালন করতে হবে বিষয়গুলো তিনি সবাইকে জানিয়ে দিলেন। এরপর যথারীতি মানে হচ্ছে ওখানে বসে জানাজা হলো। বাকি যে 4 জন ছিল রবীন্দ্র ভাইয়ের সাথে, তারাও সবাই ওই জানাজায় অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে বলছে যে আপনারা এবার কেউ চোখ মেলবেন না, চোখ বুঝবেন, আর আপনাদের সবার হাতে আমি একটা করে কিছু একটা ধরিয়ে দিব আর কি, আপনারা খুশি হবেন। পরবর্তীতে এবং আমাদের এই আমি যেটা দিয়েছি বা না দিয়েছি এটা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। তো যা হোক, তারা যথারীতি বরাবরের মতো চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে দেন হচ্ছে হঠাৎ করে তারা দেখলো যে তারা ওই হাইওয়ের পাশে সবাই দাঁড়া আছে, যার যার বাইকের সামনে শেষে আছে। তো তারা যখন চোখ বন্ধ করলো, বন্ধ করার পরে দেখে যে কারো হাতে ফলের ব্যাগ, কারো হাতে হচ্ছে মানে বিভিন্ন ধরনের উপঢৌকন তাদের দিয়ে দিয়েছে যে এগুলো আপনারা খাবেন এবং কারোর সাথে শেয়ার করবেন না, বা কে বা কোত্থেকে দিয়েছে এটার আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। আর খুব সম্ভবত আপনারা যে গন্তব্যে যেতে চেয়েছেন আপনারা এখন সেদিকে যেতে পারেন, আর কোনো আপনাদের রাস্তায় সমস্যা হবে না, ইনশাল্লাহ আমরা আশা করি। তো এভাবে বলে তারপর হচ্ছে ওই লোকটা উধাও হয়ে যায় তাদের সামনে থেকে। এখন যে তারা 5 জন ওখানে ছিল যে মানুষ, তারা বলছে যে এখন এই মুহূর্তে মনে হচ্ছে না আমাদের সামনে যাওয়া ঠিক হবে, আর আমরা এখন আসলে ওইভাবে কনসাস মাইন্ডেও নাই মনে হয়, সবাই মনে হয় স্টিল সাবকনসাস মাইন্ডে আছি। যা হোক, তারা হচ্ছে একটা বাইক একটু সামনে নেওয়ার পর একটা বাজারের মতো পেলো, তারা ওখানে রাত্রি যাপন করলো। তারা তাদের ঘটনাটা কারোর সাথে শেয়ার করলো না। পরদিন সকালে সবাই ঢাকায় ফিরে আসলো। তো পরবর্তীতে আমি জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা যেটা ঘটেছে এটা কি আপনারা কারো মানে কোনো হুজুরের সাহায্য নিয়েছেন কিনা, বা কী ঘটেছে এটা আপনারা কারোর কাছ থেকে জানতে চেয়েছেন কিনা। তো নবীন ভাই যেটা বললো যে না, আসলে এই ব্যাপারে আমার এমনি তো একটু আইডিয়া আছে, এই জন্য আমি আর কারোই সাহায্য নিই। আর যারাই আমার সামনে এসেছিলো বা আমাদের সামনে এসেছিলো তারা সবাই ভালো ছিল, এই জন্য আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয় নাই। তো এই ছিল অপূর্ব ভাই আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো আমরা শামীম ভাইয়ের কাছ থেকে তার প্রথম একটা ঘটনা শুনছিলাম, এবং ঢাকা চিটাগং হাইওয়েতে তো মানে আমার যাতায়াত করা হয়, সো আমি অনেকটাই ফিল করতে পারছিলাম এবং ভিজুয়াল করছিলাম এলাকাগুলো বা জায়গাগুলো, এবং অনেকেই যেটা বলে থাকেন যে ঢাকা চিটাগং হাইওয়েতে কিন্তু অনেক রকম ঘটনা অনেক সময় দেখা যায়। একবার আমরা একটা বাসের ঘটনা শুনেছিলাম, যে কোনো একটা ট্রান্সপোর্টের একটা বাস, সেই বাসটা হচ্ছে পার্কিং থেকে একা একা নাকি মেইন রোডে এসে বাসে আগুন ধরে যায়। ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটা জানি না, বাট শোনা যায় এরকম কিছু ঘটনা ঘটে। আবার অনেক জায়গায় অনেক সময় যেটা শোনা যায় যে ফেনী ক্রস করবার পর বিভিন্ন বাসের সামনে একজন মানুষ এসে দাঁড়িয়ে যায় এবং বাসটা স্লো করার পর তাকে আর দেখা যায় না। সো এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় চাউর রয়েছে, বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু শুনে থাকেন যে এরকম একটা অদ্ভুত রকমের ঘটনা ঢাকা চিটাগং হাইওয়েতে। মাসুদ পারভেজ বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মংলা থেকে তিনি আছেন। জিয়াউদ্দিন আছেন আমাদের সাথে, তাসরিন আহমেদ তমা জয়েন করে আছেন, অনেক দিন পর শুনছি আপনাদের ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। মান্নান ভাই আছেন আমাদের সাথে, আব্দুল মোল্লা জয়েন করেছেন, জান্নাতুল ফেরদৌস বলছেন তিনি শুনছেন, কামরুন নাহান বলছেন দেশে যদি থাকতাম তাহলে অবশ্যই আসতাম, আমি রয়েছি এই মুহূর্তে ওমানে, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রবাস থেকে কিন্তু আমাদের অসংখ্য বন্ধু আমাদেরকে কমেন্ট করছেন, ভেরি গুড। মামনুন সরকার আছেন আমাদের সাথে, মুজিবুর রহমান জয়েন করে আছেন, আরাফাত রহমান সানি বলছেন তিনি তার বেস্ট ফ্রেন্ড শামীম ব্যাপারীকে ট্যাগ করেছেন এবং তিনি তাকে হয়তো বা লাইভে আমন্ত্রণ জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আপনিও কিন্তু শেয়ার করতে পারেন লাইভটা আপনার প্রোফাইল থেকে। আপনি যখন শেয়ার করবেন, শেয়ার করাটা খুবই সহজ একটা কাজ, আপনার প্রোফাইল থেকে যখন আপনি শেয়ার করবেন খুব সহজেই কিন্তু আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এতে আমার একটা ছোট্ট হেল্প হবে, হেল্পটা হচ্ছে নতুন একজন বন্ধু হতেও পারে ভূত স্টুডিওর সাথে যুক্ত, রাইট? অ্যান্ড আপনি আগামী সপ্তাহে যদি আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে সেন্ড করে দিবেন 26969 নাম্বারে। শামীম ভাই, এখন আমরা কোথাকার ঘটনা শুনবো? এখন অপূর্ব ভাই আপনার প্রত্যাশিত বরিশালের ঘটনা। ওকে, বরিশালের ঘটনা শুনছি তাহলে। হ্যাঁ, এখন বরিশালের ঘটনা আমি বলছি। এটা হচ্ছে আমার এক আত্মীয়ের কাছ থেকে কালেক্ট করা বরিশালের ঘটনাটা। তো তিনি বলেছেন যে এক্স্যাক্ট লোকেশনটা সঙ্গত কারণেই যাতে আমি না বলি, তো জাস্ট হচ্ছে যে জায়গাটায় ঘটনা ঘটেছে ওই জায়গাটার নাম হচ্ছে শিমুলতলা। আমার ওখানে যাওয়ার বেশ কয়েকবার আমি গিয়েছি, আমার যাওয়ার সুযোগ হয়েছে, এবং জায়গাটা ব্যক্তিগতভাবে আমি যতবারই গিয়েছি আমার মনে হয়েছে যে না, এখানে কিছু একটা আছে, এই জায়গাতে কিছু একটা আছে। তো যাই হোক, এটা হচ্ছে বরিশালের জাস্ট একটু আগে একটা নদী, বরিশাল থেকে আসার সময় নদীটা ক্রস করে ওই যে পার্টিকুলার জায়গাটা, ওই যে ওনার যে থানাটা, ওই থানাটায় আসলে যেতে হয়, তারপর একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে যে ঘটনাটা। আচ্ছা আমি বলি, ওখানে একটা বাজার আছে, বাজারের নামটা বলবো না, ওনার কাছ থেকে অনেক কিছুই বলার নিষেধ আছে, যে কারণে আমরা জাস্ট ঘটনাকেন্দ্রিক জায়গাটাই বলবো। তো বাজার থেকে, এখানে আমার যেহেতু বাজারের কথা বলা লাগতেছে এই জন্য যে ঘটনার সাথে এটা সঙ্গতিপূর্ণ যে কোনো কারণেই, তো বাজার থেকে ওই যেখানে শিমুলতলা আসতে যে রাস্তাটা নতুন করা এবং অসম্ভব রকমের উঁচু। নতুন বলতে তাও 7-8 বছর আগের করা আর কি, কিন্তু অসম্ভব উঁচু। যেহেতু একটা নিম্নভূমি ছিল, চারদিকে মোটামুটি নদী বেষ্টিত একটা অঞ্চল, তো একদম যে গ্রামীণ যে সেটিংস পুরোটাই ওই জায়গাটার মধ্যে ছিল, জাস্ট গ্রামের মধ্যে যেটা হয়। তো রাস্তাটা খুব উঁচু ছিল, দুপাশে গাছগাছালি, যে খুব বেশি বড় সেটা বলবো না, একটা গাছের বয়স যদি 7-8 বছর হয় তাহলে এই গাছটা যতটুকু হয় ঠিক ততটুকুই, এভাবে করে দুপাশে। তো বাজার থেকে আসার সময় ওই রাস্তাটাতে যতটুকু জানা যেত যে ওখানে যে জিন পরীর আনাগোনা থাকতো, এবং সবচেয়ে বড় ভয়ের যে ব্যাপারটা হচ্ছে ওখানে মাঝে মাঝেই ওই বিভিন্ন যে লাশ টাশ পাওয়া যেত, কোনো মানুষ নিখোঁজ হলে দেখতে যে তার লাশ পড়ে আছে। তো জায়গাটা খুবই হন্টেড। তো এখন আমার রিসেন্টলি আমি যাইনি, তবে এখন যতটুকু শুনেছি একটু উন্নতি হয়েছে, বাট তবে আগের যে ভাইবটা, ওই ভাইবটা কিন্তু অলমোস্ট রয়ে গেছে। আচ্ছা, আর রাস্তাটার আরেকটা বৈশিষ্ট্য হলো ওটা খুবই জিগজ্যাগ রাস্তা। হ্যাঁ, জিগজ্যাগ রাস্তা। এই রাস্তাটা আস্তে আস্তে যে শিমুলতলা নামে যে জায়গাটা, শিমুলতলা আসার পর রাস্তাটা ঠিক 4টা ভাগ হয়ে যায় চারদিকে। ওইখান থেকে জাস্ট ওই পয়েন্টটা থেকে, শিমুলতলার পয়েন্টটা থেকে ওখানে বেশ কিছু শিমুল গাছ আছে, এই জন্য ওটার নাম শিমুলতলা হয়েছে। চারদিকে চলে গেছে রাস্তাগুলো শিমুলতলা থেকে। এখন বাজার থেকে আসার সময় প্রথমে রাস্তার দুপাশে বেশ কিছু পুকুর পড়ে, আর পুরোটাই জঙ্গল। আর একটা বাড়ি, রাস্তা থেকে সাবওয়ে নেমে গিয়ে 2-1টা বাড়ি দেখা যাচ্ছে। এক পর্যায়ে এসে দেখা যায় একটা স্কুলের সাথে ছোট্ট একটা বাজারের মতো,
ওইখান থেকে আবার পার হয়ে দুপাশে ছোট ছোট গাছের সারি, তারপরে দুই একটা বাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পর সেই কাঙ্ক্ষিত শিমুলতলা যে জায়গাটা, ওইখানে আসা যায়। এখন শিমুলতলা আসার পরে শিমুলতলাতে শুধুমাত্র একটা দোকান। এটা এটা এই ঘটনাটা অনেক, মানে ওই জায়গাটা নির্দিষ্ট কোনো ঘটনা নাই, মেনলি জায়গাটার ওই শিমুলতলা যে ওটার পাশে হচ্ছে একটা পুকুর আছে। তো ঘটনাটা মানে ওখান থেকে যেই দিন থেকে হন্টেড ঘটনা, ঠিক ওই ঘটনাটা আমরা বলবো যে কেন ওই জায়গাটা হন্টেড। তো এভাবে করে আস্তে আস্তে শিমুলতলা যখন মানুষজন পৌঁছায়, চারদিকের মানুষজন চলে আসে। তো শিমুলতলা আমি ঘটনাটা বর্ণনা দিই। শিমুলতলা যে মেইন পয়েন্টটা, তার ঠিক রাস্তার সাথেই হচ্ছে, রাস্তার বা পাশে আর কি হচ্ছে একটা দোকান আছে। ঠিক দোকানের অপোজিট একটা পুকুর আছে, ওটাকে কালো পানির পুকুর বলা হয়। কালো পানির পুকুর, কারণ ওটার পানি উনি যেটা বলেছেন ভাইয়া যে 12 মাসে হচ্ছে কালো থাকে, কেমন জানো, বর্ষায়ও কালো থাকে, গ্রীষ্মেও কালো থাকে, শীতেও কালো থাকে, পানির রং আর পরিবর্তন হয় না, পানি বাড়লেও কমলেও ওটার রং থাকে একই। আচ্ছা, এরপরে হচ্ছে একটু সামনে গেলে আবার তেমনি রাস্তার দুধারে যেমন ধানি জমি আছে, তারপরে গাছগাছালি আছে। ওখানে মূলত হচ্ছে জাস্ট ওইটা ক্রস করলে, ওই কি বলে যেটাকে, যে শিমুলতলাটা ক্রস করলে পার হইলে তারপর হচ্ছে গিয়ে ওই রাস্তার অনেক আগেই করা ছিল। ওখানে কলা গাছের যে ঝাড়গুলো বেশি ছিল, কোথাও কোথাও বাঁশ গাছের ঝাড়, এরকম করে জায়গাটা। আর দোকানের পাশ দিয়ে যে একটা নিচু একটা রাস্তা নেমে গেছে, ওইখানে পুরো সেটিংস হচ্ছে জঙ্গল। হ্যাঁ, ওইখানে মানুষজন থাকে না বললেই চলে, যে পাশটাতে দোকানটা। আর আগেই তো বলে নিলাম যে এক পাশে বাজারের দিকে চলে আসতে হয়, আর দোকানের ঠিক উল্টো দিকে হচ্ছে পুকুরটা। আর পুকুরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এবং রাস্তার দুপাশে হচ্ছে শিমুলের গাছের সারিগুলো। ওখান থেকে আবার রাস্তা পুরো দুপাশে যে ধানি জমিটা, তার মাঝখান দিয়ে একটা রাস্তা জিগজ্যাগ হয়ে চলে গেছে। রাস্তাটা একদম স্বপ্নের মতো একটা রাস্তা। আমি গিয়েছিলাম, আমি জানি না এখন ওটার পরিস্থিতি কি। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরে আসি। তো এই ঘটনাটা মূলত এক দোকানকে কেন্দ্র করে। ওখানে যে দোকানটা আছে, একটা মাত্র দোকান। আর ওই গ্রামের মানুষজন সাধারণত ওই সময়, যেহেতু এটা যতটুকু জেনেছি 90 দশকের ঘটনা, ওই সময় মানুষজন হচ্ছে ঘরে থাকতে পছন্দ করতেন। আর সন্ধ্যার পরে ঘরে থাকতে পছন্দ করতেন। তো সন্ধ্যার পরে যারাই বের হলে জাস্ট ওই দোকানটাতে আসতো। ওই দোকানটাতে এসে তারা হচ্ছে আড্ডা দিত, চা খাইতো। আর দোকানে যে খাবারগুলো পাওয়া যেত তার মধ্যে, বা যে আইটেমগুলো পাওয়া যেত তার মধ্যে হতো যে বিস্কিট পাওয়া যেত, চানাচুর পাওয়া যেত, চা, সিগারেট, তারপর হচ্ছে হয়তো কলম, সাবান, এরকম করে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যেত। দোকানটা খুব বেশি যে বড় তা না, এবং ওয়েল ডেকোরেটেড যে সেটাও কিন্তু না। আচ্ছা, এরপরে ওখানে যে লোকজন আড্ডা দিত রাত, ওই দোকানটা যতক্ষণ খোলা থাকতো, লোকজনের আড্ডাও ঠিক ততক্ষণ থাকতো। দোকানটা বন্ধ হইতো, শুনশান নীরবতা নেমে আসতো চারদিকে। তো এরকম একদিন ঘটনা, এটা হচ্ছে পূর্ণিমা রাত, যেদিন ঘটনা ঘটেছে স্পষ্ট দেখা যাচ্ছে পূর্ণিমা রাত। তো দোকানটা যথারীতি বন্ধ হয়, মানুষজন যার যার মতো তাদের ঘরে ফিরে যায়। আচ্ছা, তখন কিছু দুষ্ট বুদ্ধির মানুষ থেকেই থাকে। তো তারা কি করেছে, যেহেতু আশেপাশে দোকান হচ্ছে একটাই, তো তিনজন তারা হচ্ছে যে প্ল্যান করে যে ওই দোকানটায় লুট করবে, মানে চুরি করবে, যা যা আছে সব কিছু নিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তখন গ্রামের মানুষ যথেষ্টই মোটামুটি সৎ ছিল, কিন্তু এরকম যে একটা ঘটনা ঘটবে আসলে কেউ জানতো না। তো তারা ডিসাইড করে যে কোনো একটা রাত্রে তারা সবাই যখন চলে যাবে, যে যার মতো করে বাড়িতে, দোকান বন্ধ করে চলে যাবে, তখন আমরা ওই দোকানে গিয়ে হানা দিব। তো তারা যথারীতি আসছে। রাতের বর্ণনা দিই, যেহেতু অলরেডি আমি বলে নিয়েছি যেটা পূর্ণিমা রাত ছিল, চারদিকে একদম পরিষ্কার বোঝাই যাচ্ছিল সব কিছু, এবং দূরের যে গাছপালা ছিল সেগুলোকে মনে হচ্ছে একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে, পাশের পুকুর শান্ত। তার থেকে বাজারের দিকে আসার সময় 2 থেকে 4 মিনিট আসলে কিন্তু একটা হসপিটালও ছিল ওখানে, অনেক পুরনো একটা হসপিটাল। তখনই খুব পুরনো একটা বিল্ডিং ছিল, পুরনো দেখা যেত, এবং তার চারপাশেও হচ্ছে গিয়ে কি বলে পুকুরের মতো জায়গা আছে। তো যা হোক, ওই তিনজন তারা দোকানে হানা দিতে আসছে রাত্রে। তখন রাত হবে প্রায় 10টা বা 10:30। তো তারা তিনজন আসছে। তারা তিনজন হচ্ছে তালা না ভেঙে, তালা ভাঙলে যদি শব্দ হয়, এই কারণে তারা হচ্ছে দোকানের নিচে যেহেতু মাটি খুঁড়ে হচ্ছে তারা দোকানের মধ্যে প্রবেশ করার পরে দোকানে যা যা ছিল, যা যা নেয়ার মতো মোটামুটি সবই নিয়েছে। নেয়ার পরে তারা চিন্তা করছে, আচ্ছা আমাদের তো গায়ে অনেক মাটি, তো আমরা একটু পুকুর পাড়ে যাই, ওই যে কালো পানির পুকুর যেটাকে বলি, ওই কালো পানির পুকুরে তারা গেছে। যাওয়ার পর
ওখানে হচ্ছে গতানুগতিক যে কোনো শান বাঁধানো ঘাট ওরকম ছিল না, যা ছোট্ট একটা কি বলো ওই যে নারকেল গাছের গুড় এটা দিয়ে একটা ঘাটের মতো বানানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো তারা ওখানে গেল, যাওয়ার পরে তিনজনেই তাদের মতো করে ফেস ওয়াশ করছে, পা ধুইতেছে। এক পর্যায়ে তিনজনই খেয়াল করলো যে পুকুরের মধ্য থেকে কিছু একটা ভেসে উঠছে, ঠিক মাঝামাঝি না, তাদের থেকে কত ফিট দূরে হবে, তারা বললো যে 10 থেকে 15 ফিট, আর একটু বেশি হবে, তো 15 ফিট একটু বেশি হবে দূরত্বে একটা কিছু ভেসে উঠেছে। তখন প্রাথমিকভাবে তারা মনে করলো যে কলসির মতো, মানে তারা বুঝলো যে কলসির মতো কিছু ভেসে উঠছে, কালো একটা কিছু। তো তারা বোঝার চেষ্টা করলো যে এটা আসলে কি। হ্যাঁ, তো তারা অপেক্ষা করতে লাগলো, এক পর্যায়ে দেখলো যে ওটা ভেসে 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 তাদের সামনে আসতেছে। কাছাকাছি যখন চলে আসে তখন ওটা আবার পানির নিচে চলে গেল। তো তিনজন ভাবলো যে এটা আসলে কি। তখন একজন বলল যে আচ্ছা শোন না, যে আমরা শুনেছি যে পুকুর থেকে নাকি মাঝে মাঝে হচ্ছে ওই যে স্বর্ণের কলসি ভেসে উঠে, এরকম করে এটা যারা পায় তারা নাকি হচ্ছে ওই অনেক বড়লোক হয়ে যায়। হ্যাঁ, ওটা বিক্রি টিক্রি করে ওই স্বর্ণ। তো তাদের মধ্যে ওই আবার লোভ, একে তো তারা একটা দোকান চুরি করে আসছে, তার উপর তাদের মধ্যে আবার লোভ জেগেছে যে না, এখান থেকে আমরা দেখি এরকম কিছু হয় কিনা আসলে। তো বাকি দুজন বলছে আচ্ছা দেখি আবার উঠে কিনা। তো তারা আবার পুকুর পাড়ে দাঁড়া আছে, ঠিক ওইখানটাতে দাঁড়া আছে। এর মধ্যে দেখলো যে হ্যাঁ, তাদের মোটামুটি 8-10 ফিট দূরে ওই জিনিসটা আবার ভেসে উঠেছে, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে ওটা আসলে কি। আবার তাদের সামনে আসতেছে। এক পর্যায়ে তারা খেয়াল করলো যে না, এটা মানুষ আকৃতির কিছু। হ্যাঁ, মানুষ আকৃতির কিছু, চুলগুলো হচ্ছে উপরে ভাসা, এবং জাস্ট হচ্ছে একটা যখন একটা মহিলার চুল যে বড় বড়, ওই চুলগুলো উপরে ভেসে আছে, আর বাকি বডিটা পুরোটাই হচ্ছে পানির নিচে। এখন এই মুহূর্তে তারা একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর ওই যে তিনজন ছিল, তিনজনের মধ্যে যে একটু লিডার প্রকৃতির, সে একটু ভেতরের দিকে ছিল, মানে সে একটু সামনে পুকুরের দিকে ছিল, আর মানে তার 1-2টা স্টেপ, যে নারকেলের গুড়ি এখানে 1-2টা স্টেপ নিচে সে নামা ছিল, আর বাকি দুজন মোটামুটি উপরে ছিল। তো তারা বলতেছে যে উঠে আয় ওইখান থেকে। তো সে যখন উঠে আসতে যাবে ঠিক তখনই পানির মধ্য থেকে একটা হাত বের হয়ে আসছে। হাত বের হয়ে এসে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার পর তারা দুজন দিক বিদিক হয়ে ছোটাছুটি করে। তারা ওখানে চেষ্টা করে যে পারবো কিনা, তারা বুঝতেছে এখানে অ্যাবনর্মাল কিছু এখানে থাকাই যাবে না। তো তারা তাদের মধ্যে করে জিনিসপত্র যা আছে সব কিছু রেখেই তারা দুজন চলে যায়। তো চলে যাওয়ার পরে তারা এই ঘটনাটার কাউকে বলে না। বাসায় যাওয়ার পর তাদেরও ওই মানে হচ্ছে তাদের দুজনেরই হচ্ছে শরীর খারাপ হওয়া শুরু করে, জ্বর চলে আসে তাদের। এক পর্যায়ে তারা চিন্তা করে আচ্ছা ঘটনা আছে আমরা কাউকে বললাম না, এটা বলাও তো ঠিক হবে না, যেহেতু আমরা আসলে একটা খারাপ কাজেই গিয়েছিলাম, তার মধ্যে আবার আমরা লোভ দিয়েছি, সেখানে আমাদের এই ঘটনা ঘটে গেল। আচ্ছা আমরা একটু যাই পুকুর পাড় সকালে, আর কেউ তো জানতেছে না যে আমরা চুরি করতে গিয়েছি। তো তারা যথারীতি পুকুর পাড়ে গেল। পুকুর পাড়ে যাওয়ার পর ওখানে কোনো সিমটম দেখলো না, কিছুই না। তো ওইদিকে পরিবারের লোকজনের খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে পরিবারের একটা লোক নিখোঁজ আছে। যেহেতু তাকে খুঁজতে হবে। তো তারা 1 দিন 2 দিন খুঁজলো। এদিকে তারাও মোটামুটি দুজন ভালোই অসুস্থ হয়ে পড়লো, তারাও খুব বেশি হাঁটাচলা করতে পারছে তা না, মানে বাকি যে তিনজনের মধ্যে বাকি যে দুজন গিয়েছে। তো এক পর্যায়ে মনে হয় 3 থেকে 4 দিন পরে আমাকে যেটা বললেন আর কি, 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে ওই পুকুর থেকে একটা লাশ উপরে ভেসে উঠছে। তখন দিনের বেলাতেই মানুষ এটা খেয়াল করেছে। তখন সবাই হচ্ছে পুকুরে কিছু লোকজনকে, সাহসী যারা আছে তারা নামায় তাকে উঠানোর পর যেটা দেখলো যে তার পুরো শরীরটাই হচ্ছে একদম ক্ষতবিক্ষত, এবং তার চামড়াগুলো হচ্ছে কেমন যেন কাটা, এবং তার চোখের কোটরে চোখ নাই, মনে হচ্ছে চোখকে উঠায় ফেলছে ওখান থেকে। মানে খুব, মানে এটা ভাষায় বর্ণনা করার মতো, আমার নিজেরও গুজবাম হচ্ছে, এমন একটা অবস্থা ক্রিয়েট হচ্ছে। তো তারা এর মাঝখানে যেহেতু আবার এই দোকানে চুরির একটা ঘটনা ঘটেছে, সেও আসলে খোঁজখবর শুরু করেছে যে কে এটা করেছে, কেন করেছে। এক পর্যায়ে যে বাকি দুজনের একজন বলছে যে আমি আর পারতেছি না এভাবে গোপন করে রাখতে, ঘটনাগুলো আসলে এই ঘটেছিল। পরে যা হোক এলাকাবাসী তাদের উপর ক্ষিপ্ত হয়, তাদেরও মারধর করে। খুব বেশি মারধর করে তা না, ওখানে যেহেতু গ্রামের একজন মোড়লও ছিল, সে বলছে আচ্ছা ঘটনা যেহেতু স্বীকার করেছে দেখি, আর তার যে সবকিছু চুরি হয়েছে এটা সত্যি কথা, কিন্তু চুরি হওয়ার পর তার দোকানের কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু কোনো জিনিসই কিন্তু তারা নিয়ে যেতে পারে নাই, 2-1টা ছাড়া। আচ্ছা পরবর্তীতে ওই শানঘাট থেকে যেহেতু সে আবার তার দোকানের যে মালামালগুলো সে ফেরত পেয়েছে, সে ফেরত পাওয়ার পরে এখন তাদের চোরের বিচার হবে।
তো চোরের বিচার হবে। তো সবাই বুঝতে পারলো না, যে সবাই বুঝলো যে ঘটনাটা কি আসলে কি ঘটেছে, এই লোকটা কি আসলে ওখানে আসলে কি অ্যাবনর্মাল কিছু ঘটেছে, নাকি এই দুইজন তাকে মেরে ফেলেছে, এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে। তো সংশ্লিষ্ট যে পরিবারটা আছে, ওই পরিবারটা বলছে যে না, আমরা এই দুজনের মধ্যে মামলা করবো, মনে হয় সেই মেরে ফেলছে। কারণ ওখানে আবার অনেকেই বললো যে না, একটা মানুষকে মারলে এভাবে তো মারা যায় না, তাই না? তাকে মারার বিভিন্ন ধরন আছে, কিন্তু এভাবে কেউ কাউকে মারে না, বা এভাবে মারা অন্তত কোনো মানুষের পক্ষে এভাবে কাউকে মারা সম্ভব না। তো যা হোক, এর কিছুদিনের মাথায় দুজনের মধ্যে একজন মারা যায়। সে একজন মানুষ অসুস্থ হয়ে মারা যায়, ঠিক তার কিছুদিনের মধ্যে বাকি যে আরেকজন আছে সেও মারা যায়। তো এভাবে করেই আসলে তাদের ঘটনাটার সমাপ্তি। আর তারপর থেকেই ওই জায়গাটা কালো পানির পুকুর নামেই পরিচিত, এবং শিমুলতলা নামটা এখনও আছে। ওখানে হয়তো আরও কিছু দোকানপাট হয়েছে, কিন্তু জায়গাটা আগের মতো ভুতুরে না হলেও ঠিক তখন থেকেই মানুষজন আসলে এখনো রাত্রিবেলা ঠিক ওই শিমুলতলার ওই জায়গাটা, কালো পানির পুকুরের আশেপাশের জায়গাটা, ওটাকে একটু এড়িয়ে চলে। ওখানে এখনও সেই শিমুল গাছগুলো আছে, হয়তো আগের মতো অতটা নাই, বাট এখন যে খুব বেশি ঘটনা ঘটে সেটাও না, তবে মানুষজনের জায়গাটাকে এখনও মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করছে। ধন্যবাদ অপরূপ ভাই, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। সো শামীম ভাইয়ের দ্বিতীয় ঘটনাটা আমরা শুনছিলাম, এবং বরিশালের একটা ঘটনা। সো আশা করছি এই মুহূর্তে বরিশালের যারা আছেন এবং বরিশাল থেকে যারা দেখছেন তাদের কাছে ঘটনাটা বেশ ভালো লাগলো। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, নাম্বারটা 26969, একই সাথে facebook.com/jago.fm। অনেকে জয়েন করছেন আমাদেরকে টেক্সটের থ্রুতে রয়েছেন, ফেসবুকের লাইভের থ্রুতে অনেকে রয়েছেন, যেমনটা ফারহানা পারভিন বলছেন শুনছেন তিনি এবং দেখছেন এই মুহূর্তে, এবং তার কাজিন সহ আজকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। তোফাজ্জল ইসলাম অপু আছেন আমাদের সাথে, বলছেন গত বেশ কিছুদিন যাবৎ পুরনো এপিসোডগুলো শুনছিলাম এবং আজকে সকালেই গত পর্বের এপিসোডটা দেখলাম ইউটিউবে। থ্যাংক ইউ। সো আমাদের এই সুযোগটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, রাইট? মানে গোটা এপিসোডটা কিন্তু আপনি দেখে ফেলতে পারছেন ইউটিউবের থ্রুতে। সো ইউটিউবে কিন্তু লং টাইম এপিসোডগুলো থেকে যায়, ফেসবুকের ক্ষেত্রে 1 মাস পর কিন্তু ডিলিট হয়ে যায়, অটো ডিলিট, যেটা ফেসবুকের প্রসেস। সো ইউটিউবে আপনি পুরো এপিসোডটা কিন্তু এনজয় করতে পারছেন। ফাহমিদা বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। পাপড়ি আছেন আমাদের সাথে, আতাউর রহমান সহ অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন। সো নেক্সট এপিসোডে যদি আপনার গল্পগুলো নিয়ে আপনি আসতে চান ভূত স্টুডিওতে ঘটনাগুলো বলতে, ঝটপট করে এখনই রেজিস্ট্রেশনটা করবেন। তবে হ্যাঁ, RBS লিখেতে রেজিস্ট্রেশন তারা করবেন যারা গল্পটা সিরিয়াসলি এখানে বলতে আসতে চাইছেন। যদি গল্প না থাকে প্লিজ রেজিস্ট্রেশনটা করবেন না। আপনার সামনে পরীক্ষা যদি হয়, আপনি যদি না আসতে পারেন, রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই। কিংবা আপনি হয়তো বা যদি বলি যে কোনো কারণে আপনার বাসাটা হয়তো বা অনেক দূরে, আপনি আসতে পারবেন না, ফাইন, এখন রেজিস্ট্রেশনই করার দরকার নেই। সো যারা 100% ডিটারমাইন্ড যে নেক্সট এপিসোডে আমি আসতে চাই ঘটনাগুলো বলতে, তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন। সো শামীম ভাইয়ের কাছ থেকে আমরা তার শেষ ঘটনাটা শুনবো। শামীম ভাই, এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে রংপুরের একটা ঘটনা। ওকে, আমরা শুনি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট সাবরিনা, আমার কলেজে পড়াশোনা করতো, ওর কাছ থেকে এটা আমি কালেক্ট করেছি। আচ্ছা, ওর যে ঘটনাটা, এটা হচ্ছে গিয়ে গ্রামের একটা জঙ্গল কেন্দ্রিক, হ্যাঁ, রংপুরের মিঠাপুকুর যে ওখানের যে জায়গাটা, তার ঘটনাটা। আচ্ছা, যাই হোক, স্পেসিফিক কারণেই উনি জায়গাগুলোর নাম মেনশন করতে নিষেধ করেছেন, এই জন্য আমি গল্পটা আমার মতো করেই বলে যাচ্ছি আর কি। ওকে, ঘটনাটা হচ্ছে একটা গ্রামীণ যে পরিবেশ তার মধ্যেই ঘটে যাওয়া, যে পুরো একটা গ্রামে হচ্ছে গাছগাছালি আছে যেমন, তেমনি হচ্ছে গিয়ে ফসলি জমি আছে, ধানি জমি আছে, ফসলের ক্ষেত, তারপরে মানুষজন সহজ সরল যে যার মতো করে জীবনযাপন করছে, তারপর তাদের গরু ছাগল সকালে যার যার মতো করে মাঠে চড়ায়, দৈনন্দিন কাজ করে মানুষজন সন্ধ্যার মধ্যেই বাসায় চলে আসে। খুবই একটা প্রাণবন্ত সহজ সরল যে জীবন এটা যাপন করছিলেন ওই গ্রামের মানুষজন। তো ওখানে একটা ব্যাপার আছে যে গ্রামের শেষ প্রান্তে হচ্ছে ঠিক তারপর হচ্ছে নদী শুরু, ওখানে একটা বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের আশেপাশে বা জঙ্গলের ভেতর তো যাওয়ার প্রশ্ন আসে না, আশেপাশেও কেউ যেত না, ইভেন মানুষের গবাদি পশুগুলোকে আশেপাশে কেউ নিত না, কারণ লোকালয়ের যেখানে শেষ, লোকালয়ের পরে হচ্ছে ওই ফসলি ক্ষেতটা শুরু, ফসলি ক্ষেতটা যখন শেষ হওয়ার পরে জঙ্গলটা শুরু, জঙ্গলটা ঠিক শেষ প্রান্তেই হচ্ছে গিয়ে আবার ওই নদীটা। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটেছে যে সময়কালীন, এটাও সেই 90 দশকের ঘটনাই তিনি বলেছেন। ছোট্ট একটা মানে হচ্ছে গিয়ে নদের মতো একটা জায়গা, নদীও আসলে এইভাবে বলা যায় না জায়গাটাকে, তো বড় একটা খাল যেভাবে হয় আর কি, এরকম। আচ্ছা, যাই হোক, আমরা ঘটনায় ফিরে যাই। তো ওই
ওই আমি আগেই যেহেতু বলে নিয়েছি যে ওই জঙ্গলে কেউ দিনের বেলা যাওয়ারও সাহস করতো না যে কোনো কারণে, কারণ প্রচলিত ছিল যে অনেক ওই যে মানুষ কৃষক যে গরু চড়াতে দিয়ে আসতেন জমিতে, মাঝে মাঝে গরু পেত না, পরবর্তীতে দেখা যেত যে অনেকজন মানুষ নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে জঙ্গলের মধ্যে গরু ক্ষতবিক্ষত অবস্থা আছে, এরকম ছাগল পেয়েছে। ইভেন কোনো ক্ষেত্রে এমনও ঘটতো যে ওখানে যে কিছু খুন খারাপিও যদি হয়ে থাকতো, যেটা আমি বলতে চাচ্ছিলাম তাও বলতে বাধ্য হলাম, সেটাও মাঝে মাঝে ওখানে গেলে লাশগুলো পাওয়া যেত। খুব হন্টেড একটা জায়গা ছিল যে কোনো কারণেই। তো যা হোক, ঘটনাটা বলি যার সাথে ঘটেছে সে ওই ছেলের নাম হচ্ছে গিয়ে কবির। তো কবির হচ্ছে ঢাকায় থাকতো। তো কবির আবার এইসব কুসংস্কারে বিশ্বাস করতো না। সে ওখানে তার আত্মীয়ের বাড়ি ছিল রংপুরে, তো সে বেড়াতে গেল মিঠাপুকুরে। বেড়াতে যাওয়ার পরে তারপর সে এলাকার লোক মুখে শুনছে যে ওই জঙ্গলটা অনেক হান্টেড। আচ্ছা, এখন যেহেতু কবিরের ওখানে হচ্ছে নানা বাড়ি তার অনেক মানুষই তার পরিচিত, বেড়াতে মাঝে মাঝে যেত, মানুষজনের সাথে মিশতো। তো কবির যখন এই ব্যাপারগুলো শুনেছে তখন এক পর্যায়ে তার মনে হলো এটা মানুষ শুধুই বলে, আমি ওখানে যাব। তো দিনের বেলা হয়তো অনেকেই যেতে পারে, তো সে তার যে ফ্রেন্ডসরা ছিল ওখানে বলছে যে আমি একটু রাতের বেলা এই জঙ্গলটাতে যাব। আচ্ছা, তো সবাই বলছে যে অন্তত আর যাই করিস এই ভুলটা করিস না, ওই জঙ্গলের ধারে কাছেও যাইস না, সমস্যা হবে। তো সে বললো যে না, আমি জঙ্গলটা এক্সপ্লোর করব, কি আছে দেখব। তো বাকিরা সবাই না বলছে, সে বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি, যদি পারি না গিয়ে থাকবো। বাট তার মাথায় তো ওই ভূতটা চেপেছে, সে জঙ্গলটা দেখতে যাবে। তো একবার যে কি করলো, সে একটা রাত্রে কাউকে না বলেই সবাই ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর সে তার নিজের সাহস নিজের কাছেই প্রুভ করবে এখন, এই জন্য সেই জঙ্গলটা এক্সপ্লোর করতে গেছে যে না আমি যাবো, আমি গিয়ে দেখবো যে মানুষ কি বলে, এখানে কি আছে। আর না, এরকম তো হয় না সাধারণত যে এত যতটা মানুষ বলে হ্যাঁ অ্যাবনর্মাল অনেক কিছুই আছে, জিনের অস্তিত্ব আছে, এটা ফাইন, কিন্তু তাই বলে যে এত ভয়ানক ঘটনা আমরা লোকমুখে শুনি, এটা তার নাকি বিশ্বাস হচ্ছে না। তো কবির কি করলো, সবাই যখন ঘুমায় গেছে, রাত 8টা 8:30 মোটামুটি হবে, তখন কবির একটা টর্চ নিয়ে বের হয়ে গেল। তখন যখন সে বের হয়ে গেল, কেন যেন তার সাথে ভাগ্যক্রমে না দুর্ভাগ্যক্রমে বলতে পারবো না, তার সাথে তার দুটো ফ্রেন্ডের দেখা হলো ওখানে। তো তারা বলতেছে কি ব্যাপার, তুই কই যাস? বলছে যে আমি আজকে জঙ্গল এক্সপ্লোর করব। বলছে যে জঙ্গল এক্সপ্লোর করবি, তোরা তো নিষেধ করেছি যে এখানে যেহেতু জায়গাটা হন্টেড, ওখানে যাওয়া নিষেধ, কেউ যায় না। তো বলছে যে না আমি যাব। তো সে তো নাছোড়বান্দা, সে ওই জঙ্গলটা এক্সপ্লোর করবেই। তো তাদের বাকি যে দুই বন্ধু ছিল তারা বলছে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু যাবি আমরা তোর সাথে যাই। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে চল তা আমার সাথে, বাট আমি চাচ্ছিলাম একা এক্সপ্লোর করি। তো এক পর্যায়ে তারা রওনা দেয় ওই ফসলি জমি ওটার মাঝখান দিয়ে, তখন তারা রওনা দেওয়ার পরে এক পর্যায়ে যেতে যেতে যখন জঙ্গলের কাছাকাছি চলে গেছে, তখন ওই দুইটা বন্ধুরা সাহস হচ্ছে না, যে তারা বলতেছে যে না আমরা ভিতরে যাব না, তার চেয়ে কবির চল আমরা চলে যাই, আমরা চলে যাই, জঙ্গলের ভিতরে আর যাবো না, আমাদের কেন যেন ব্যাপারটা ভালো লাগতেছে না, আর তুই যেটা করতেছিস সেটা আমাদের কাছে ঠিক লাগতেছে না, চলে যাই। তখন কবির বলতেছে তোরা তো কাপুরুষ, এত দূর আসছিস, এখন আর যাবি না, আচ্ছা ঠিক আছে তাহলে তোরা অন্তত এখানে দাঁড়া, আমি ভিতরটা দেখে আসি যে ভেতরে কি আছে না আছে। তো যা হোক গেল। তো কবির জঙ্গলের মধ্যে আস্তে আস্তে মানে গুটি গুটি পায়ে প্রবেশ করলো জঙ্গলটার মধ্যে। তো প্রবেশ করার পরে সে মনে হয় 1 থেকে 1.5 মিনিট ভেতরে হেঁটেছে, আর পরিবেশটা হচ্ছে একদম নিস্তব্ধ একটা জায়গা, মানে পুরোটাই নিস্তব্ধ, শুধুমাত্র ওই কিছু যে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর এটা যে শীতের সময় তাও না, যে কুয়াশা কোনো কিছু দেখা যাবে না সেটাও না, মোটামুটি গ্রীষ্মকালীন সময় সব কিছুই তার লাইটে যেটা মোটামুটি ভিজিবল আর কি, জায়গাটা ভিজিবল। আর জঙ্গলের ভেতরে পরিবেশটা সম্বন্ধে যদি একটু বলতে চাই তাহলে এমনটা হবে যে ওখানে অ্যাজ ইউজুয়াল যে গাছপালা থাকবে, তারপর ওখানে কিছু ঝোপঝাড়ও আছে। আর সবচেয়ে বেশি ছিল নাকি যে পুরনো আমলের যেটা বলি যে আমরা বেতের যে ঝাড় একটু কাটা কাটা থাকে, ওই বেতের ঝাড়গুলো ভেতরে খুব বেশি ছিল। আর ওখানে চালতা গাছ ছিল ভেতরে, 2-4টা নাকি খুব বড় না মাঝারি মানের বট গাছও ছিল। আর জঙ্গলটা খুব বড় ছিল, মানে এক পাশ থেকে ঢুকে আরেক পাশে বের হয়ে যেত বেশ খানিকটা সময় লাগতো। তো যা হোক, কবির যখন জঙ্গলে প্রবেশ করেছে 1 থেকে 1.5 মিনিট ভেতরে যাওয়ার পরে হঠাৎ করে কবিরের কানে আসলো, বলছে যে কবির ভিতরে যাও না। তো সে চমকে উঠছে যে কি ব্যাপার, এখানে আমাকে কে ডাকতেছে। তো সে ভয় পেয়ে গেছে।
ভয় পেয়ে যাওয়ার পর বলছে যে তুমি যেদিক থেকে আসছো সেদিকে ফিরে যাও। বলছে আপনি কে, কোথায়? বলছে যে আমি তোমার ডান দিকে আছি, এদিকে ফিরো। পরে ফিরে দেখে যে হ্যাঁ, একটা লোক ওখানে দাঁড়ানো, এবং তিনি হচ্ছে জয়নাল নামে, তিনি জয়নাল আঙ্কেল করে রাখতেন। জয়নাল আঙ্কেল হচ্ছে ওখানে দাঁড়ানো। বলছে যে আঙ্কেল আপনি এখানে কি করেন? তো এরপরেই তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় কবিরের, যে ধুর আমি কি চিন্তা করতেছি, এখানে দেখি জয়নাল আঙ্কেল মানুষ এসে আরও বসে আছে। হ্যাঁ, এখানে একটা ট্রিকি বিষয় আছে, আমি যেটা শেষে রিভিল করব। এখন সে বলতেছে আঙ্কেল আপনি এখানে কি করেন? বলছে আমি যাই করি তুমি আমাকে ভালো করে মনে হয় চিনতে পারো নাই, বা আমার পরে তোমার আইডিয়াও নাই, তুমি চলে যাও বাসায়, তুমি আর ভিতরে যাও না। সে বলতেছে আচ্ছা সমস্যা নাই, যান আপনি চলে যান, বা আপনি আমার সাথে চলেন, দুজনে একাই যাই, ভিতরে একটু ঘুরে ফিরে আসি, দেখি এই জঙ্গলে কি আছে, মানুষ কেন অত ভয় পায়। তো যাই হোক, আমি একটু বলে নিই যে সে যে টর্চটা নিয়েছিল ওটা ছিল ওই যে 3 বা 4 ব্যাটারির যে টর্চগুলো আগে আমরা দেখতাম স্টিলের, খুব সম্ভবত ওই টর্চ নিয়ে তিনি গিয়েছিলেন। মোটামুটি ভালোই আলো হতো। তো এক পর্যায়ে জয়নাল আঙ্কেল সে তাকে যতবারই নিষেধ করেছে সে শুনল না। এক পর্যায়ে সে আসলে কবিরের কাছে হেরেই যায়, মানে তাকে আর ফেরাতে পারল না। তো এক পর্যায়ে সে জঙ্গলের ভেতর আরও যাচ্ছে, তখন ওই ভেতর থেকে সে একটা শব্দ পায় যে কবির আরেকটু আসো, কবির আরেকটু ভিতরে আসো, কবির এই দিকে আসো। তখন সে আবার ভয় পেয়ে যায়। তখন সে বলেছে আচ্ছা জয়নাল আঙ্কেল কি আমার সাথে সাথে আসতেছে নাকি আশেপাশ দিয়ে ভিতরে আসতেছে? সে বলছে আঙ্কেল আপনি? তো বলছে যে না, তুমি একটু উপরে তাকাও। তখন হঠাৎ করে কবির উপরে তাকায়। উপরে তাকানোর পরে যে সিনারিওটা দেখে ওটা আসলে দেখার জন্য কোনো মানুষই প্রস্তুত থাকবে না। দেখে যে একটা মানুষ আকৃতিরই, মাথাটা মানুষের মতো, কিন্তু বডিটা আবার হচ্ছে ঠিক ওই যে পশু পাখি আছে না, আই মিন যে বাঘ বা সিংহ, চতুষ্পদ প্রাণী, ঠিক ওরকম। তো সেটা উল্টোভাবে ঝুলে আছে এবং তার দিকে তাকায় আছে। এটা যখনই সে দেখলো তখন সে যে পেছনে ঘুরে দৌড় দিবে সেই সাহসটুকু তার হচ্ছিল, সে স্ট্যাক হয়ে আছে। এরপরে পাশ থেকে আরেকজন বলতেছে কবির এখানে তাকাও। তো কবির আবার সেই দিকে আনমনা দৃষ্টি দিয়ে তাকানোর পরে দেখে যে ওখানে আরও একটা ঠিক অবয়ব ওই রকমই ঝুলে আছে। এই অবয়বটা আবার হচ্ছে সাদা, এই অবয়বটা ঝুলে আছে মাথা নিচে দিয়ে, পা উপরে দিয়ে। আর যেমন আমরা যদি কোনো গাছে আমরা কেউ ঝুলে থাকি বা মানুষ ঝুলে থাকে তখন হাত দিয়ে ঝুলে থাকে, কিন্তু ওই অবয়বটা হচ্ছে পা দিয়ে ঝুলে আছে। ওটার আকৃতি প্রায় মানুষের মতো, কিন্তু পাগুলো খুবই শুকনো চিকন পা। ওটা দিয়ে বোঝাই যাচ্ছে যে ওটা কোনো প্রাণীর পা, ওভাবে সে ঝুলে আছে। তো সে বুঝতে পেরেছে না আমি তো ট্র্যাপে পড়ে গেছি। এক পর্যায়ে সে জয়নাল আঙ্কেল করে ডাক দিল, কিন্তু কোনো লাভ হলো না। সে হচ্ছে গিয়ে ফেইন্ট হয়ে যায় আর কি, তার সেন্সটা ধরে রাখতে পারে না, সে সেন্স হারা হয়ে যায়। এখন ওই যে দুই বন্ধু আবার অপেক্ষা করছিল তার জন্য, তারা তো দেখতে পেলো যে আধা ঘন্টা চলে যাচ্ছে, 40 মিনিট চলে যাচ্ছে, ঘটনাটা কি? তো তারা তো আর জঙ্গলে ঢোকার সাহস পাচ্ছে না। তো তারা আবার লোকালয়ে ফিরে আসে। তখন বেশ ভালোই রাত হয়। আসার পরে তাদের বাড়িতে যাওয়ার পরে পুরো ঘটনাটা খুলে বলে। পরে ওই বাড়ির লোকজন হচ্ছে আরও কিছু মানুষ নিয়ে, মশাল নিয়ে তখন ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাকে হচ্ছে ওই যে পড়ে থাকতে দেখে, সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। তো তাকে সবাই নিয়ে আসার পরে তার প্রচণ্ড জ্বর, বরাবরের মতো যেটা হয় অনেক ঘটনার সাথে, সেটাই হলো তার সাথে। জ্বর, এবং সুস্থ হচ্ছেই না, সে কথাও বলতে পারে না ঠিকঠাকভাবে। 3 থেকে 4 দিন পরে মোটামুটি যখন সে সুস্থ হয় তখন বলছে যে তাকে জিজ্ঞেস করছে যে আসলে কি ঘটনা ঘটেছে তোর সাথে, কেন ওখানে গেলি, কি কারণে গেলি? তো সে বলল আমি এই কারণে গেছি। বাকি যে দুজন ছিল ওরা আমাকে আসলে যেতে দেয় না, ভাগ্যিস তো ওদের সাথে দেখা হয়ে গেছে, নাহলে আমাকে খুঁজতে তোমাদের আরও সময় লাগতো। তো বলছে যে কি হয়েছে বল। তো সে বলল আমি যখন প্রথমে জঙ্গলে ঢুকলাম, একটু ঢোকার পরে দেখি যে জয়নাল আঙ্কেল হচ্ছে আমাকে ডাকতেছে, ভিতরে যেতে নিষেধ করতেছে। তা আমি তাকে হচ্ছে অ্যাভয়েড করে গেলাম। বলছে যে কোন জয়নাল আঙ্কেল? বলছে যে অমুক জয়নাল আঙ্কেল, ওই যে অমুক বারে। পরে বলছে সে তো আরও 2 থেকে 2.5 বছর আগে সে মারাই গেছে, তুই জানতি না? তখন তার মাথায় ক্যাচ করলো হ্যাঁ জয়নাল আঙ্কেল তো মারা গেছে, কিন্তু তার মাথায় ওই ঘটনাকালীন সময় তার মাথায় এই বিষয়টা ছিল না যে জয়নাল আঙ্কেল মারা গেছে। যা হোক, জয়নাল আঙ্কেল তো ছিল না, তার আকৃতি ধরে যেটাই আসছিল সে তার ভালো চেয়েছিল যেন সে ভিতরে না যায়, গেলে এই সমস্যা হবে, কিন্তু সে তো সেটা শুনলো না। পরবর্তীতে কবির অসুস্থ অবস্থা অনেক বছর ছিল। সে একদম পুরোপুরি যে নর্মাল ছিল সেটাও বলা যাবে না, অ্যাবনর্মাল যে ছিল সেটাও বলা যাবে না, মানে ওই অবস্থায় ভালোই খারাপ। এক পর্যায়ে 2 থেকে 4 বছর পরে নাকি মোটামুটি আস্তে আস্তে সে সুস্থ হয়। তো এই ছিল আমার সর্বশেষ ঘটনা। ধন্যবাদ। অলরাইট, সো শামীম ভাইয়ের এটা ছিল লাস্ট ঘটনা। সো শামীম ভাই অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনার জন্য। খুব ভালো থাকুন এবং
আবারও কোনো একটা এপিসোডে হয়তো বা দেখা হয়ে গেলে যেতেও পারে। সো পৃথিবীটা খুব ছোট এবং একই সঙ্গে যেটা বলবো যে বাংলাদেশটাও বেশ ছোট, ঢাকা শহরটা আরও ছোট। চলতি ফিরতি পথে কিন্তু আপনার সাথে কোনো একদিন দেখা হয়ে যাবে, বাট আমি চাইবো সেই দেখাটা হোক আপনার সাথে আমার ভূত স্টুডিওতে। খুব ভালো লাগবে, ট্রাস্ট মি, বিকজ এই অনুষ্ঠানটা আমার খুব পছন্দের অনুষ্ঠানগুলোর মধ্যে একটা অন্যতম অনুষ্ঠান। এবং একই সঙ্গে মানে আমি নিজেও তো আসলে প্যারানর্মাল বিষয়গুলো কোথায় ঘটে, কিভাবে ঘটে, এগুলো হচ্ছে খোঁজ দা সার্চ চালিয়ে থাকি সব সময়। এবং আমার ব্যক্তিগত ভালো লাগার ভেতরে আসলে প্যারানর্মাল জিনিসটা বা এই ধরনের গল্পগুলো সবসময় ছিল, আছে, থাকবে। এবং একই সঙ্গে যেটা বলবো, যদি তুমিও আসতে চাও এবং তোমার ঘটনাগুলো তুমি বলতে চাও তোমার মতন করে আগামী পর্বে, তাহলে ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবা। মোবাইলের SMS অপশানে যে টাইপ করবা RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। এবং এই মুহূর্তে আমরা ছোট একটা বিরতি নিব এবং বিরতির পরে যখন ফিরছি তখন টেক্সট অ্যান্ড কমেন্টগুলো নিয়ে ফিরছি এবং দ্বিতীয় অতিথিকে নিয়ে ফিরছি। ততক্ষণ পর্যন্ত জাগো FM 94.4 এর সঙ্গেই থাকুন। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। সো ওয়েলকাম ব্যাক। এবং প্রথম অতিথি যিনি ছিলেন শামীম ভাই, এবং তিনি পেশায় একজন শিক্ষক, এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা আজকে শুনছিলাম। এবং অনেকে আমাদেরকে লোপা একটু আগে যেটা বলছিলেন সেটা হচ্ছে বরিশালের ঘটনাটা তার কাছে বেশ ভালো লেগেছে। পার্থ আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি তাইজুল ভাই জয়েন করে আছেন। আব্দুল্লাহ আল ইমরান বলছেন ওয়ার্ল্ড কাপের ম্যাচ, পাশাপাশি হচ্ছে ভূত স্টুডিও, সব কিছু মিলিয়ে আসলে এই সময়গুলো খুব ভালো কাটছে। এক্স্যাক্টলি আমিও এটাই ভাবছিলাম যে একটা খুব চমৎকার সময়ের মধ্যে কিন্তু আমরা রয়েছি। ওয়ার্ল্ড কাপের একটা ভাইব, তার সঙ্গে হচ্ছে আসলে বৃহস্পতিবার রাতের এই ভূত স্টুডিও, ব্রিলিয়ান্ট একটা কম্বিনেশন। আব্দুল রহমান আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমাদেরকে দুবাই থেকে আতাহার ভাই আছেন, দেখতে পাচ্ছি আরও অনেকেই, যেমনটা সাখোয়াত আছেন আমাদের সাথে। রিফাত বলছে তিনি আসতে চাইছেন পরের পর্বে। আজিম হোসাইন জয়েন করে আছেন, রবিউল ইসলাম রানা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি জাহিদ আকবর জয়েন করে আছেন, মনিরা ইসলাম, তন্ময় আছেন আমাদের সাথে। হ্যালো তন্ময়, ওয়েলকাম এবং শুভ জন্মদিন। এবং আরও অনেকে জয়েন করে আছেন, RS জিতু আছেন আমাদের সাথে, হুমায়ুন মীর জয়েন করে আছেন, আরও অনেকে দেখতে পাচ্ছি, তন্ময়কে দেখতে পাচ্ছি, আরও বেশ কিছু নতুন বন্ধুকেও দেখতে পাচ্ছি আমরা আজকে। চমৎকার। সো বেশ কিছু নতুন নতুন ঘটনা আমরা শুনবো আজকে দ্বিতীয় যিনি অতিথি তার কাছ থেকে। তার সাথে আমরা পরিচিত হতে চাই। বন্ধু, কি নাম তোমার? মোহাম্মদ রায়হান রাফি। রায়হান রাফি, কি করা হয় রাফি? আমি হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র। আমার সামনে মাসে 2 তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা। ও আচ্ছা, তবে দোয়া করবেন আমার জন্য যাতে পরীক্ষাটা ভালো হয়, অবশ্যই ফলাফল ভালো করতে পারি। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া তোমার জন্য। সো প্রথম কোন ঘটনাটা শুনবো? ভাই প্রথম ঘটনা হচ্ছে আমার একটা সম্পর্কে নানা হয়, তো ওনার গ্রামের বাড়ির ঘটনা, তো আমি ঘটনা চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে যেটা বলছি, রাফির কাছ থেকে আমরা ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো। সো এক এক করে সেই ঘটনাগুলো বলবো এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা আপনি জানাতে পারবেন 26969 নাম্বারে। সো ঘটনাগুলো শুনে অপূর্ব ফিরছে আরও একটাবার আপনার জন্য। চলো রাফি, শুরু করি। আচ্ছা, আমার প্রথম ঘটনা হচ্ছে আমার গ্রামের একটা নানাকে নিয়ে। তো ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম। তো আমি আগে বাড়ির বর্ণনাটা দিই। তো ওনার বাড়িটা হচ্ছে এমন একটা জায়গায়, ধরেন বাড়ির অপোজিটে একটা পুকুর, আর পুকুরের পাশে হচ্ছে একটা ছোট্ট একটা বেলগাছ ছিল, তার পাশে হচ্ছে তার আর কি তেমন একটা পাকা বাড়ি। তখন উনি হচ্ছে গ্রামের মানুষ, তো উনি আপনার 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করে মাশাআল্লাহ দিলে। দেন ইভেন কি সে তাহাজ্জুদের নামাজটাও সেই মসজিদ আদায় করে। তো একদিন উনি প্রতিদিনের মতো সে নামাজটা পড়তে যায়, তাহাজ্জুদের নামাজ।
তো একদিন তাহাজ্জুদের নামাজ সে পড়তে গেল। আমরা জানি যে গ্রামের মসজিদগুলো বেসিক্যালি হচ্ছে আপনাদের দেখা যায় উপরে টিন থাকে আর চারদিক দিয়ে পাকা দেয়াল এরকম। তো ওই মসজিদটা এমনই ছিল। তারপরে হচ্ছে ওই মসজিদের সামনে একটা ছোট্ট একটা বারান্দা ছিল। তো ওই বারান্দাতে হচ্ছে একটা ওই খাট, আপনার যে লাশ যে রাখার খাটনি, তো ওইটা ওইখানে রাখা ছিল। তো ওইটা ওই বারান্দার উপরে ঝোরানো ছিল আর কি। তারপরে উনি যখন মসজিদে ঢুকবে, বারান্দাতে প্রবেশ করবে, তো তখনই সে দেখতে পেল যে ওই লাশ, মানে ওই লাশ রাখা যে খাটনিটা, সেটা ওই নিচে রাখা উপর থেকে। সে ভাবলো আচ্ছা এত রাত্রে তো ওই লাশের খাটনি তো নিচে রাখার কথা না। এখন সে দেখতে পেল যে ওই লাশের যে খাটনিটা, একটা লাশ ছোঁয়ানো, ওখানে একটা লাশ শোয়ানো। এখন সে ভাবলো যদি একটা মানুষ মারা যায় তো মাইকে অ্যানাউন্স করা হবে, তারপর সবাইকে জানানো হবে, তো আরও অনেক কিছু করা হবে। তো সে অত কিছু না ভেবে সে মসজিদের প্রবেশ যখন করলো, তখন সে এক পা যখন দিল মসজিদের বারান্দায়, তখন সে দেখতে পেল যে লাশটা শোয়ানো ঠিকই ছিল অবশ্যই, তবে লাশের গায়ে একটু রক্তের ছাপ এরকম কিছু একটা ছিল। সে অতটা ভয় পায়নি। গ্রামের মানুষ জানেন আপনারা, তো গ্রামের মানুষ ছোটো সাহসী টাইপের হয়ে থাকে, তো ভয় না পাওয়ারই কথা। যখন সে নামাজের জন্য প্রস্তুতি নেবে, তখনই তার সাথে ঘটনাটা ঘটে। ঘটনা হচ্ছে এমন, ও মসজিদে বারান্দায় নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিল। তো নেওয়ার সময় যখন প্রস্তুতি সে নেবে, তখন সে দেখতে পেল যে লাশটা উঠে বসে গেল। তখন তো ভাই সে পুরো ভয় পেয়ে গেছে, প্রচুর পরিমাণ ভয়, যারে এটা মানে বলা অসম্ভব। যদি আপনি বা আমরা থাকতাম বা যে থাকতো না কেন, এখানে আমরা সবাই মানে ওই ভয় পেয়ে যেতাম, প্রচুর ভয় পেয়েছে সে। পরে ওই লাশটা যখন উঠে বসতো, তখন দেখলো কি তার চোখ মানে আগুনের মতো লাল টকটকা। তখন তো সেটা দেখে সে মানে কঠিন একটা ভয় পায়। তো তখন সে কিছু আর মানে না ভেবে সে এমন একটা দৌড়, মানে ওই এক দৌড়ে সে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর হচ্ছে তার গেটে তাকে নক করা হয়। নক করার পর তার স্ত্রী আসলো, এসে বললো যে কি ব্যাপার, তুমি নামাজে গিয়েছিলে, তো তোমার এত তাড়াতাড়ি কেন ফিরে আসলে? বললো যে এই ঘটনা। এখন বললো যে আমাকে একটু পানি দাও, মানে সে বললো আমাকে একটু পানি দাও, পানি খাবো। তো একটু পানি দেওয়া হলো, পানি খাইলো। পানি খাওয়ার পর সে সুন্দর মতো ঘুমায় পড়লো। তো রাতটা আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। তো পরবর্তী সময়ে যখন সকাল হলো, তো সকালে ভাই প্রচুর পরিমাণ তার জ্বর ছাড়ে না। পরে তাকে নেওয়া হলো আপনার ডাক্তারের কাছে। তো একদিন, 2 দিন, 3 দিন এমন করতে 10-15 দিন হয়ে গেল। তো ভাই দুঃখের কথা এটা, সে আর পরে আর কি বলবো, আর এটা আফসোস একটা ঘটনা যে সে মারা যায় পরবর্তীতে। তো আমার মনে হয় ভাই যদি তাকে একটু কবিরাজ বা তান্ত্রিক টাইপের কিছু দেখানো হতো, ইনশাল্লাহ তার এই জিনিসটা ভালো হয়ে যেত। পরে সে ওই যে ভয়টা পাইছে, ওই ভয় পাওয়ার পরে সে আর কি মারা যায়। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, আমার দ্বিতীয় ঘটনাটি আমি বলছি, এটা হচ্ছে ওই গ্রামেরই ঘটনা। তো একটা লোক বাজারে যায় বিকালবেলা, ওই বাজার থেকে ফিরতে তার বেশ দেরি হয়ে যায়, রাত 12টা কি 1টা বাজে। তো গ্রামটা, রাস্তাটা এমন ছিল, ধরেন 2 পাশে বাঁশের ঝাড়, মাঝখান দিয়ে রাস্তা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো বাড়িঘর নাই, এখন কি করবে, সে একা, কেউ নাই, তার সাথে কেউ নাই। সে যাচ্ছে। তো যে প্রথম ঘটনা যে বললাম যে একটা মসজিদ ছিল সামনে, তো ওই মসজিদের যদি সে সোজা যায় ওই মসজিদ দিয়ে, সে তার বাড়িতে যাওয়ার রাস্তাটা সোজা যদি যায়, তাহলে তার লাগবে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে। তো মসজিদের বাম পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটার ওই একই অবস্থা, ধরেন ওই 2 পাশেই আপনার বাঁশের ঝাড়, ওই বাঁশের ঝাড়ের ভিতরে মানে পারিবারিক কবরস্থান তো নাই গ্রামে, যে যেমনি পারে মাটি দিয়ে দেয় মানুষ মারা যাওয়ার পরে। তো সে ভাবলো যে আমি যদি সোজা যাই এখন, তো আমার অনেক সময় লাগবে, হিউজ পরিমাণ, আধা ঘন্টা তো সময় লাগবে যেহেতু সোজা রাস্তা। সে এখন ভাবলো না, আমি বাম দিক দিয়ে যাই, বাম দিকের রাস্তাটা অনেক শর্টকাট হবে, শর্টকাট ভেবে সে গেল আর কি। হ্যাঁ, তো যাওয়ার পরে যখন সে ঢুকলো রাস্তাতে আর কি, তো ঢোকার পরে যেটা হয়েছে ভাই, দেখেন আমরা সাধারণত যদি মানুষজন আমরা যাই, তো আমরা তো ভয় পাবো, যেহেতু গ্রামের রাস্তা, কেউ নাই, লাইট তো বলতে নাই, লাইট তো নাই। তো সে গেল, যখন সে এন্ট্রিটা নেবে ওইখানে, তো তখনই
একটু দূরে গিয়ে সে দেখলো যে একটা লোক সাদা কাফনের কাফন পরা, যেমন একটা লাশ মারা গেলে তাকে সাদা কাফনের যে কাফন পরানো হয়, হ্যাঁ, তো ওরকম কাফনের কাফন পরা। দেন দেখলো যে ওই লোকটা তার দিকে সামনে এগিয়ে আসছে। তো যখন আসছে তখন খেয়াল করলো যে ওর ভাই মাথা নাই, তার শরীরে মাথা নাই, মাথা নাই এবং তার বুকের চোখ বড় বড়। সে তো ভাই দেখে আর ওই জায়গায় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেতে ভয় আর কি। এখন যদি ভাই ভাবেন যদি আপনি বা আমরা মানে আমি অথবা আপনারা যদি থাকতেন ওইখানে, তো আমাদের কি অবস্থা হইতো? তবে সেই গ্রামের মানুষ, তার সাহস, আপনারা জানেন যে গ্রামের মানুষের সাহস অনেক আছে। তো এটা দেখার পরে যে সে মানে সে দেখতে পেলো যে তার মাথা নাই এবং বুকে চোখ, তার শরীর থেকে রক্ত পড়ছে। তো এই দেখে সে প্রচুর ভয় পায় সে এখন শেষ হয়ে পড়ে যায়। আচ্ছা গেল, তারপর যখন শেষ হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর, মেবি 5 থেকে 10 মিনিট পর তার জ্ঞানটা ফিরলো। তখন সে ধারণা করলো আমি কোথায়, এখানে তো আমার থাকার কথা না, আমি কোথায় এসেছি। তখন তো সে যখন তার জ্ঞানটা ফিরলো তখন সে দেখতে পেলো যে চারদিক দিয়ে কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, আরো কত কিছুর আওয়াজ তার কানে আসছে। মানে সে আর কি ফিল করতে পারলো এটা। দেন যখন সে এ কথাটা মানে এই জিনিসটা দেখলো, ফিল করলো, অনুভব করলো, তারপর তাকে পিছ থেকে একটা অদ্ভুত একটা আওয়াজ আসলো যে তোর আজকে শেষ রাত, হয়তো তুই বোধহয় এখান থেকে যেতে পারবি না। তখন সে প্রচুর পরিমাণ ভয় পাইছে, মানে যারে বলা হয় প্রচুর পরিমাণ ভয়, যেটা আমরা অথবা আমি বা অথবা আপনারা থাকলে হয়তো ওখানে মারা যেতে পারতাম কিংবা আমরা সহ্য নাও করতে পারতাম। সে পরিমাণ সে ভয় পায়। তো ভয় যেহেতু পাইছে, তো ওটা আল্লাহর ইচ্ছা আর কি। এমনই সময় ফজর আজান দেয়া দেয়, তো সে একটু সাহস পায় আর কি। তখন একটা লোক আসে ওইখানে নামাজ পড়ার জন্য মসজিদে, ফজরের আজান দেয়, তখন একটু আলো আলো ফুটে গেল ভাব এই টাইমে। তো লোকটা যখন আসলো তখন বললো যে ভাইয়া তুমি এখানে পড়ে আছো কেন, বলো কি হয়েছে তোমার? বললো যে ভাই আমার এই ঘটনা, আমার সাথে এই ঘটনা ঘটেছে। দেন বললো যে তুমি কি ভাইয়া তুমি ভুল করেছো এই রাস্তাতে এসে, তুমি যদি ওই সোজা রাস্তাতে যেতে তোমার সাথে সমস্যা হতো না, তুমি জঙ্গলতে ঢুকে ভুল করেছো। তো বললো যে ভাই আমি তো বুঝতে পারিনি, হ্যাঁ আমি তো বুঝতে পারিনি যে আমার সাথে ঘটনা ঘটবে। তো বলে যে পরবর্তীতে এদিক দিয়ে আসবে না, যত রাত্রে হোক তুমি সোজা রাস্তায় চলে যাবে। পরে সে বাসায় চলে যায়, বাসায় গিয়ে সে কাউকে কোনো কিছু বলে নাই। পরে তার জ্বর আসছে, তখন জ্বর আসছে 1 দিন 2 দিন 3 দিন জ্বর। তারপরে সে আবার একটু বুদ্ধিমান লোক ছিল, তো পরে সে ডাক্তারের কাছে না গিয়ে সে করলো কি একটা কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে গিয়ে তাকে বলবো যে এই ঘটনা। পরে কবিরাজ তাকে পানি পড়া দেয়, একটা তাবিজ দেয়। তো এটা হওয়ার পরে সে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে সুস্থ আছে। তো এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। আচ্ছা, আমার তৃতীয় যে ঘটনা সেটা হচ্ছে আমার এটা হচ্ছে রাজশাহীর একটা ঘটনা। তো রাজশাহী ঘটনা ভাই শোনেন কেমন। একটা লোক সারাদিন রিক্সা চলাইছে, তার কোনো টাকা পয়সা ইনকাম হয় নাই। সেটা হচ্ছে পাকিস্তান আমলের ঘটনা। তো রাজশাহী কলেজের গেটে সে রিক্সা চালাতে সে রাজশাহী কলেজের গেটের সামনে আসে। তো রাজশাহী কলেজের গেট তখনকার আমল জানেনি, সেই পাকিস্তান আমলের ঘটনা। তো তখন রাজশাহী কলেজ অত উন্নত ছিল না। তো রাত বেজে গিয়েছে আনুমানিক 12টা কি 1টা এরকম, রাস্তাঘাটে কেউ নাই, নিরিবিলি একটা অবস্থা। তো একটা লোক আসলো, এসে বলল যে ভাই যাবেন? তো উনি বললো যে ভাই কই যাবেন? এখন উনি বললো যে আমি তো যাবো টিকাপাড়া গোরস্থান। তো রাজশাহীতে একটা গোরস্থান আছে টিকাপাড়া গোরস্থান, সেটা সবাই চেনে যে টিকাপাড়া একটা গোরস্থান। তো ওইখানে বললো যে ভাই এত রাতে ওখানে কেউ যায় না, ভাই আপনি কেন যাবেন বলেন তো? বললো যে ভাই এত কথা না বলে তুমি চলো, যেমন তো তোমাকে যেটা বললাম তুমি যদি যাও তাহলে যাবা, না গেলে তোমার যাওয়ার দরকার না, বাদ দাও। পরে সে ভাবলো না, সারাদিন টাকা পয়সা ইনকাম হয় না, আমাকে তো যাইতেই হবে, নাহলে তো আমার ঘর সংসার কীভাবে চলবে। সে গেল ওই ইয়াতে গেল, টিকাপাড়া গোরস্থানে গেল। রাজশাহী কলেজের গেট থেকে টিকাপাড়া গোরস্থান তখন ভাড়া আনুমানিক, যেহেতু পাকিস্তানের পিরিয়ড চলে, তখন ভাড়াটা আনুমানিক একটু কমই হবে, তখন টাকার দাম ছিল বেশি। তো যায় রাজশাহী কলেজের গেট থেকে সে টিকাপাড়া গোরস্থানে গেটে যায়। তখন রিক্সাওয়ালা বললো ভাই আপনার নাম কি? পিছিয়ে যে লোকটা বসেছিল নাম কি? বললো যে, তখন সে কথা বলে নাই, চুপচাপ। তখন তাকে ওই কবরস্থানের ওইখানে গেল, তাকে নামিয়ে দেওয়া হয়।
তো নামায় দেওয়ার পরে যেটা হয়, তো সে লোকটা করলো কি, তার ভাড়াটা না দিয়ে সে সোজা কবরস্থানে গিয়ে ঢুকে গেল। এখন পিছ থেকে রিক্সাওয়ালা বলল, ভাই আমার ভাড়াটা, বলে যে তোর ভাড়াটা তুই কালকে রিক্সার গদির তলে দেখতে পারবি, যা আজকে বাসায় চলে যা। পরে সে আপসেট হয়ে সে তার নিজের বাসায় চলে গেল, এবং যখন তার বাসায় যায় তখন তো সে মহা খুশি যে ভাড়াটা যেহেতু দেখতে পারবো কাল রিক্সার গদির তলে। তো যে কথা সেই কাজ, সে সকালবেলা রিক্সা যখন মুছতে গেল, একটু পরিষ্কার করতে গেল, তখন সে দেখতে পেল যে রিক্সার গদির তলে ভাই মানে টাকার বান্ডিল, যারা বলে 500 টাকার নোট, 1000 টাকার নোট, সে দেখে তো মহা খুশি, এটা ধরেন প্রচুর খুশি হয়েছে সে। দেন একথা সে কাউকে বলে নাই, এবং রিক্সা নিয়ে সেদিন সে আর যায় নাই, মানে বাড়ায় নাই, আর ভাড়া মারতে সে যায় নাই। তারপর হলো কি, তাকে, সে তো খুশি, কাউকে কিছু বলে নাই। তারপর রাতে, ঘটনাটা রাতে ঘটেছে, স্বপ্ন দেখানো হলো তাকে, বললো যে এই যে তোকে আমি টাকাগুলো দিলাম, ঘটনা মানে তুই এটা কাউকে কোনো কিচ্ছু বলবি না, তো যদি ওটা মাথায় থাকে। আরও আরেকটা কথা, যে এই টাকাটা দিয়ে তুই গ্রামের কিছু মানুষ, গরিবজন মানুষকে একটা গরু কিংবা একটা খাসি কিংবা একটা ছাগল কিনে খাওয়াই দিবি সবাইকে। তো যেই কথা সেই কাজ, দিল তাকে, এটা যেটা বলা হলো সে কাজটা করলো। এখন করার পরে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ভালোই চলে। তবে মজার ব্যাপারটা দেখেন এখানে ভাই, মজার ব্যাপার হচ্ছে এটা যে সে যতই টাকা খরচ করে ভাই, তার টাকা কিন্তু কমে না, সে তো মহা খুশি। পরে সে রিক্সা একদিন হঠাৎ বাড়াইছে তাকে খুঁজতে, তার তো রিক্সা চালানোর উদ্দেশ্য না, তাকে খোঁজার উদ্দেশ্য। তাকে খুঁজতে খুঁজতে বের হয়, তাকে খুঁজতে খুঁজতে সে খুঁজতে থাকে, কিন্তু ভাই আজ পর্যন্ত সে লোকের আর সে হুদিস বা সন্ধান সে আর কখনোই পায় না। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন বলবো আমি আমার চতুর্থ ঘটনাটি। এটা হচ্ছে গতকালকে আমি শুনেছি একটা আঙ্কেলের কাছ থেকে, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ আঙ্কেল। তো উনি নিয়মিত নামাজ পড়তে আসে, ওনার সাথে আমার এভাবে পরিচয়। তো একদিন হঠাৎ তার বাসায় আমি একটু যাই, আমি বললাম আঙ্কেল আপনার কাছে কোনো ঘটনা আছে, যদি বলবেন তাহলে আমি বুঝটুতে এসে শেয়ার করবো। বললো আছে তো বাবা, কিন্তু আমার তো মনে তো পড়ছে না এখন। আমি বললাম দেখেন না, একটু চেষ্টা করে দেখেন না যে মনে পড়ে কিনা। তুমি বললো ঠিক আছে। এখন উনি আমাকে শুনছে, আব্দুল্লাহ ভাই, ওনার পরিবার সহ উনি এখন আমাকে শুনছে আশা করি। তবে ঘটনা চলে যাচ্ছি। তো ওনার বয়স তখন ছিল, আমাকে উনি যেভাবে আর কি বললো, তো ওনার বয়স ছিল তখন হচ্ছে 17 কি 16 এরকম ম্যাচুর ছিল। দেন উনি আবার তখন রিক্সা চালাইতো সিলেটের একটা ঘটনা, সিলেটের ঘটনা। তো সে সারাদিন রিক্সা চলাইছে, রিক্সা চলাইতে চলতে সে রাত হয়ে গিয়েছে, রাত 12টা কি 1টা 2টা বাজে। এখন সে ভাবলো কি আমি আজকে নাইট করবো, অর্থাৎ রাত জেগে সে রিক্সা চালাবে, তার আর বাসা গিয়ে তার মন চালো না। এখন রিক্সা চালাইতে সে রাত 1টা 2টা বাজে আনুমানিক এরকম। তো আমি একটু রাস্তার বর্ণনাটা দিই কেমন ছিল। সিলেটে যেহেতু আমরা বেশ কিছুজন যারা লোক আছেন বা আমাদেরকে যা শুনছেন সিলেট থেকে, তারা জানেন যে সিলেটের রাস্তাগুলো অনেক সুন্দর হয় এবং সিলেট জায়গাটা সুন্দর আসলে। তো রাস্তাটা ছিল এমন, উনি যেখানে রিক্সা চালাইতো, তো রাস্তাটা এমন ছিল যে 2 ধারে লেক ছিল, মানে 2 পাশে লেক আর মাঝখান দিয়ে রাস্তা, আর সামনে গেলে একটা আপনার শ্মশান ঘাট পড়বে। তো এখন সে রাত জেগে সেদিন ভাবলো যে আজকের বাসায় যাবো না, রাত্রে রিক্সা চালাই আমি। তো সে রাত বাজে 2টা, সে রিক্সা চালাচ্ছে। কিছু দূর সামনে গিয়ে সে দেখলো যে 6টা মহিলা, শাড়ি পরা, চিকন মহিলাগুলো, সুন্দর টাইপের দেখতে, যেমন ইন্ডিয়া যে নায়িকাগুলো যেমন হয় না, তো ওরকমই দেখতে, সেম টু সেম ওরকমই। তো চিকন টাইপের, লম্বা অনেক সুন্দর দেখতে। তো পরে তো সে মহা খুশি যে 6টা মেয়ে দেখেছে, অনেক খুশি। তো সে ভাবলো যে যাই, যেহেতু 6টা প্যাসেঞ্জার পাইছি, দেখি কখন আটে রিক্সায়। তো সে কথা বলে সে গেল ওখানে। যাওয়ার পরে ওই 6 জনের ভিতরে একজন বললো যে ভাই যাবেন? তখন বললো আপা কই যাবেন আপনারা? বললো যে এই সামনেই আর কি যাবো। তো বললো যে আপা 6 জন তো রিক্সা আটবে না, তো কিভাবে যাবেন বলেন? তো বলে কি আমরা ম্যানেজ করে নেবো, সমস্যা নেই, আপনার কাজ আপনি রিক্সা চালাবেন, আমরা যাবো।
পরে সে রিকশায় উঠেছে, তারা রিকশায় উঠলো। তো মজার ব্যাপারটা কি দেখেন ভাই, যখন তারা রিকশায় উঠলো, আচ্ছা একটা পায়ের রিকশায় কটা মানুষ উঠতে পারবে? 3 জন, এত বেশি পারবে না। 3-4 জন ম্যাক্সিমাম, এত বেশি পারবে না। তো আল্লাহ জানে কিভাবে 6 জন উঠলো বা 6 জন বসতো এখানে। তো পরে হচ্ছে তারা একজন গান বলতে বলতে যাচ্ছে, তো একজন গান বলছে, তো আঙ্কেল তো খুব আনন্দ মনে যে 6টা মেয়ে গান বলছে, আমার ভালো লাগছে আর কি। তো আঙ্কেল তো ধরেন খুব খুশি। এখন 6 জন যখন রিক্সাতে উঠলো, সে রিক্সা চালাচ্ছে, তার মনে হচ্ছে যে রিক্সাটা ফাঁকা যাচ্ছে, এমন তার কাছে কেমনটা মনে হচ্ছে। সে রিক্সা চালাইতে সে অনেক দূর পর্যন্ত যায় একটা সামনে শ্মশান ঘাট। তো তাকে বলা হইলো যে এই শ্মশান ঘাটে আমাদেরকে নামিয়ে দাও। শুধু এই কথাটা বললো যে নামিয়ে দাও। তখন সে পিছনে তাকিয়ে বললো, আপা আপনারা নামেন। যখন সে পিছনে তাকিয়ে বললো যে আপা আপনারা নামেন, তখন নাই, 6 জনের 1 জনও নাই ভাই, নাই তো নাই, গায়েব, অদৃশ্য। তখন সে লোকটা প্রচুর পরিমাণ, আব্দুল্লাহ ভাই প্রচুর পরিমাণ ভয় পায়। ভয় পেয়ে করছে কি, সে রিক্সা সহ অজ্ঞান হয়ে উল্টা পড়ে যায় ওখানে। তো তার আর হুঁশ নাই, জ্ঞান নাই। তো পরে ওইখানে কিছুক্ষণ পরে যারা পাহারা দেয়, টহলদার যাকে বলা হয়, ওখানে আবার সেনানিবাস ছিল, র্যাবেরা ওইখানে পাহারা দিত ওই জায়গাটা, যাতে কেউ না যায় ওখানে। দিনের বেলা ভাই যেতে মানুষের ভয় পায়, এমন একটা জায়গা, সে রাত্রের বেলা তো যাওয়ার কোনো কথাই নাই, এমন একটা প্লেস। তো তার একজন, তো ওই আপনার ওই র্যাবের যে সদস্য, তো একজন বলল যে কি রে ভাই, এত রাতে রিক্সা ওইখানে কিভাবে আসলো? মানুষ তো ওখানে যাওয়া দূরে কথা, রিক্সা কিভাবে আসলো ওখানে? তো সে ওইখানে যায়, দেখে একটা লোক সহ একটা মানুষও পড়ে আছে অজ্ঞান। তো তাই জিজ্ঞাসা করা হয় যে তুমি এখানে কেন? বলে যে ভাই এই ঘটনা, বলে যে এই ঘটনা বলে যে আমার শরীরে খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু এক জায়গায় নিয়ে যান। নিল, একটা হোটেলে নিল, ছোটখাটো একটা হোটেল, বসালো, পানি খাওয়ালো। পানি খাওয়ার পর তাকে বলা হয় তুমি কি যেতে পারবে নাকি আজকে এখানে থাকবে? বললো কি, আব্দুল্লাহ ভাই বললো যে না, আমি আজকে যেতে পারবো না ভাই, আমার শরীরে খুব ক্লান্ত, শরীরে ছেড়ে দিয়েছে, আমি যেতে পারবো না, তো আজকে রাতটা আমি এখানে থাকি। পরে ওকে নিয়ে যাওয়া হয় ওইখানে, সে রাতটা সে কাটালো, ঘুমানোর পর সকালবেলা হলো, সকালে সে বাড়ি চলে যায়। তারপর সে তার প্রচুর জ্বর, ওই যে গতকালের ঘটনা, প্রচুর জ্বর ছাড়া না। পরে ওর যে আরো মানুষজন ছিল যার সাথে সে রিক্সা চালাইতো, তারা ধরাধরি করে ডাক্তারের কাছে নেয়, ভালো হয় না, জ্বরটাও ভালো হয় না, অনেকদিন যায়, জ্বর ভালো হয় না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, বললো যে এই ঘটনা ঘটেছে আমার সাথে, তো কি করবেন দেখেন। তো কবিরাজ তাকে কিছু আমল শিখায় দেয়, এই আমলটা করবা, এই কাজ করবা, তাহলে ইনশাল্লাহ সমস্যাটা হবে না। হ্যাঁ, যে কথা সেই কাজ, সে এই কাজটাই করলো। করার পরে আলহামদুলিল্লাহ সে এখন পুরোপুরি সুস্থ। পরবর্তীতে সে ভাই ওইখানে ওই আপনি কি জানি বলে ওই শ্মশান ঘাটে আর কখনো যায় নাই এ ভয় পাওয়ার পর। তো এই ছিল আমার 4র্থ ঘটনা। আচ্ছা, আমার 5ম ঘটনা আমি বলছি, এটা হচ্ছে একটা আমার ভাইয়ের সাথে কালকে একটু কথা হচ্ছিল, ভাইয়ের সাথে, ভাই না আমাদের সুজন ভাই, তার বাড়ি বরিশাল। তো বরিশাল একটা ঘটনা বলছি আমি। তো ঘটনাটা হচ্ছে এমন, আমাকে যেভাবে উনি বলল যে সে এবং তার আম্মা, তার মা, তো 2 জন মিলে, এবং তার কিছু বন্ধু বান্ধব ছিল তার সাথে, তারা 2 জন মিলে ঘুরতে যায় একটা আত্মীয়র বাসায়। এই কথাবার্তা বলে না আত্মীয়, তো ওই আত্মীয়র বাসায় একটু বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার পরে সে ভালোই যায়, কোনো সমস্যা হয় না তখন আর। তো সমস্যা হয় নাই, আত্মীয়র বাসায় গেল, কথাবার্তা বলল, ভালো, ফাইন। বাট আসার সময় ঘটনাটা সাথে ঘটেছে। তার আগে বলে রাখি, যাওয়ার সময় রাস্তার এমন টাইপের রাস্তা ভাই,
সামনে একটা কালভার্টের নিচ দিয়ে পানির রাস্তা, মানে যে দিয়ে পানি চলাচল করে আর কি। এবং আর একটু সামনে গেলে পাবেন একটা ইট ভাটা, যেখানে ইট পোড়ানো হয় এবং ইট বানানো হয় আর কি, ওইখানে আর কি, যে ইট ভাটা বলা হয় গ্রামে। তো তার রাস্তার পাশে হচ্ছে ছোটোখাটো একটা খাল, তার অপোজিটে বাঁশঝাড়, এবং তার হাতের বাম পাশে হচ্ছে পানের বর, যেখানে গ্রামে পান চাষ করা হয়। তো পানের বর, তো দেখতে সে তার আত্মীয়র বাসায় গেল। আলহামদুলিল্লাহ যাওয়ার পর কোনো সমস্যা হয়নি। তো যাওয়ার পর কোনো সমস্যা যেহেতু হয়নি, তো আসার সময় ঘটনাটা ঘটে। মাগরিবের নামাজ, মাগরিবের আজান দিবে, তখনই এই ঘটনাটা ঘটে আর কি। মাগরিবের আজান দিবে ভাব, তো তখন তার আম্মা বলল, বাবা সুজন এখন যাস না, একটু পরে যা, হ্যাঁ একটু পরে যা। তো সে বলল, না মা আমার ভালো লাগছে না, আমি চলে যাই, তোমরা পরে এসো। তখন সে বন্ধু বান্ধব মিলে তারা হাঁটা শুরু করলো। তো বন্ধু বান্ধবরা তারা চলে গেল যে যা বাড়িতে। তো তাদের বাড়ি একটু কাছে ছিল, তার বাড়ি থেকে একটু দূর। তো সে যখন হাঁটা ধরলো, রাস্তা ধরে হাঁটা ধরলো, তখন সে দেখতে পেল যে হাতের, যেহেতু আমি আগে বলেছি হাতের বাম পাশে পানের বর আর ডান পাশে বাঁশের ঝাড়, তো তার কাছে মনে হলো যে পিছে থেকে একটা নুপুরের শব্দ। ওই যে মেয়েরা যে হেঁটে যে একটা নুপুরের শব্দ, একটা আওয়াজ হয়, তো সেরকম একটা নুপুরের একটা শব্দ সে পেল। সে মানে সে তো আবার প্রচুর ভয় পাইছে ভাই, তখন তার 10-12 বছর বয়স, এরকম বয়স হবে। সে প্রচুর ভয় পাইছে। সে নুপুরের, এখন সে ভাবছে যে পিছে তাকাবো কি তাকাবো না। এখন সে মুরব্বীর কাছ থেকে শুনেছে যে পিছে তাকালে আবার কি না কি হয়। আগেকার মুরব্বীরা বলতো যে বাবা পিছে যা কিছু হয়ে যাক তাকাবা না, তাকালে সর্বনাশ, মরবা আদনাল অজ্ঞানে পড়ে যাবা, দুটো যে কোনো একটা হবেই হবে। তো সে আর সাহস করে পিছে তাকায় না, সে তার মতো যাচ্ছে। সে পিছন থেকে তার ওই নুপুরের আওয়াজটা আর একটু বাড়লো, আগে একটু কম ছিল, পরে আর একটু বাড়লো। তো তাকে পিছ থেকে জানি সে তার মাথায় না গালে এটা জোরে একটা থাপ্পড় দিল, এমন জোরে একটা থাপ্পড় দিল তার দুনিয়া মনে আন্ধার হয়ে গেছে, এই অবস্থা তার ভাই। বিশ্বাস করেন ভাই, সে পরে থাপ্পড় খাওয়ার পর এমন একটা দৌড় লাগাইছে, দৌড়ায় রাস্তা তার শেষ হয় না ভাই, রাস্তায় শেষ হয় না। পাশে পানের বর, ওইখানে সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তারা সারা রাত তার হুদিস নাই তো নাই। দেন তার মাথায় খুঁজতে থাকে ভোর হয়, খুঁজতে থাকে। মাইক এনে অ্যালাউন্স করে দেয় যে সুজন নামে একটা ছেলে গতকাল সন্ধ্যা রাতে হারিয়ে গেছে, তাকে মানে পাইছে কিনা, এই অ্যালাউন্সটা করা হয়। দেন এই অ্যালাউন্সটা করার পরে তাকে পাওয়া যায় ওই পানের যে বর, মানে পান গাছ যে লাগায়, তো পান গাছের একটু কর্নারে পড়েছিল সে। তো তাকে বাসায় আনা হয়, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পরে তাকে বলে যে তুমি এখানে পড়েছিলে কেন? বললো যে এই ঘটনা। তখন তার মা বলল যে আমি তোকে যে বাবা সুজন বলেছিলাম যে এত রাত্রে যাস না, তুই কেন আমার কথা শুনলি না? তারপরে তার আসে জ্বর, এই জ্বর না সেই জ্বর, প্রচুর পরিমাণ জ্বর, জ্বর আসে। আমরা জানি যে কোনো কিছু ভয় পেলে জ্বর আসে, এটা স্বাভাবিক বিষয়। তো প্রচুর পরিমাণ জ্বর। এখন তাকে নিয়ে যাওয়া হয় একটা কবিরাজের কাছে, তো এটা অনেক আগের ঘটনা। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর তাকে পানি পোড়া দেওয়া হয়, আলহামদুলিল্লাহ তারপরে সে সুস্থ হয়। এই ছিল আমার পঞ্চম ঘটনা। এখন আমি বলবো আমার সর্বশেষ ঘটনাটি। তো এই ঘটনা হচ্ছে ওই সুজন ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনা। তো তার কাছ থেকে যেভাবে শুনলাম, উনি যেভাবে বললো আমাকে যেভাবে বললো আর কি উনি, তো দুজন ভীমদেশী লোক অনেক দূর থেকে আসছে। দুইজন ছিল, একজন ছিল হচ্ছে তার সাইকেলের ক্যারিয়ারের পিছনে, আর সাইকেল চালাচ্ছিল। তো সাইকেল চালাচ্ছে রাত হয়ে যায় সাইকেল চলাতে। তো দুইজন যাচ্ছে সাইকেল চলায়, অন্ধকার। বরিশালের একটা ঘটনা এটা। তো এখন তারা যাচ্ছে সাইকেল চালিয়ে, সামনে কিছু দূর সামনে গিয়ে দেখলো যে দুটো লাশ ষাট হয়ে শোয়া, একদম সোজা হয়ে শোয়া ওটা লাশ। তো লাশটা একটা ছিল হাতের বাম পাশে, একটা ছিল ডান পাশে। তো এটা দেখে তো ভাই তারা যেহেতু ভিন দেশ থেকে আসছে, বুঝুনি তো একটু ভয় পায়।
তো এই যে দুটো লাশ তারা দেখলো, দেখার পর তারা তো প্রচুর পরিমাণ ভয় পাইছে তা তোর চাচ্ছে যে একটু জোরে যাবো সাইকেল, যদি ভয় পাইছে একটু জোরে যায় সাইকেল নিয়ে, তারা সাইকেলে প্যাডেল মারে ভাই, কিন্তু সাইকেল আর যায় না সামনের দিকে, সাইকেল আর আগায় না। তো সাইকেল যেহেতু আর আগায় না, পরে তারা করছে যে হলো তারা একটা লাশ হাতের ডান পাশে ছিল, একটা ছিল বাম পাশে ছিল। তো ওই যে ডান পাশের যে লাশটা, সে লাশটা হচ্ছে তার সাথে সাথে যাচ্ছে, এবং বাম পাশের যে লাশটা ওই দুটো মানে ওদের সাথে সাথে যাচ্ছে, মানে ওরাও সাইকেল চালাচ্ছে, ওই লাশ দুটো ওদের সাথে সাথে যাচ্ছে। এখন পরে হলো যে যাচ্ছে, ওরা তো প্রচুর ভয় পাইছে ভাই। এবং পাশে একটা সুপারি নাকি একটা আম বাগান ছিল, হ্যাঁ একটা আমের বাগান ছিল। তো ওই আম বাগান যেহেতু এখানে ছিল একটা, তো আম বাগানে দেখে কি কটা সাদা ঘোড়া দৌড়াচ্ছে। তো এটা দেখে তো ভাই ওরা আরো প্রচুর ভয় পাইছে। আবার পাশে আবার একটু সামনে গেলে একটা বাঁশের ঝাড় পড়ে, তো আম বাগানের সামনে একটা বাঁশের ঝাড়। তো এখন সে প্রচুর ভয় পাইছে। তো ভয় পাওয়ার পর হয়েছে কি, তারা সাইকেল ফালাই দিছে, যেমনি হোক তাদের বাড়িতে এখন যাইতে হবে বাড়িতে আর কি। তো সাইকেল ফালাই দিয়ে তারা ওই দুইজন মারছে এক দৌড় মারা দৌড়াইতে সে তার ওই বাঁশের যে বাঁশঝাড়টা, সে বাঁশঝাড়ের সামনে যায়। তখন ভাই বাঁশঝাড়ের সামনে যখন সে যায়, তখন বাঁশঝাড়ের সামনে গিয়ে সে দেখলো যে একটা, আমরা কি জানি যে গ্রামে যদি কোনো বাঁশঝাড় থাকে, ওই বাঁশটা যদি আমার সামনে বা কারোর সামনে যদি হেলে পড়ে থাকে, তো এই বাঁশের উপরে যাওয়া কিন্তু উচিত না আসলে, কারণ কোনো একটা ক্ষতি হবে, তাহলে মারা যাবেন আর নাহলে আপনি কিছু একটা হবে। তো সে যখন তোরা তো দুজন ছিল, তো একজন তো বাঁশ অলরেডি ক্রস করে ফেলাইছে। তো যখন সে বাঁশটা অলরেডি ক্রস করে ফেলাইছে, ওই বাঁশটা তার এমন একটা মানে ওইখান থেকে একটা ওই ঝাটকা মারছে, এক ঝাটকাতে সে যে পড়েছে টিনের চালের উপরে। এখন গ্রামের মানুষরা বুঝেনি, কিছু একটা শব্দ হলে তারা ওই ঘর থেকে তারা ওই দৌড়ায় আসে, যে ভাবলো চোর না ডাকাত না কিসের ভয়। তো যখন ওই লোকটাকে ওই বাঁশের বাড়ি খেয়ে যখন সে ওই টিনের উপরে পড়লো, তখন সে মানে ওইখানে তার আগে সে মারা যায় হয়তো, ওই বাঁশের ওই ঝাটকানি খাওয়ার পর থেকে। পরে লোকজনরা আসার পর তাকে বলা হলো যে একে দেখো তো, একে তোমরা চিনো কিনা। পরে আরেকটা লোক আসলো, এসে বলল যে ভাই ও হচ্ছে আমারই লোক। তো যখন এই কথাটা বললো আমারই লোক, তখন বলল তুমি কি ওই যে যখন যে দুটো লাশ দেখেছিলে, দেখো তো ওরা আমরা কিনা। হ্যাঁ ভাই, ওটা দেখার পর ওর আর হুঁশ নেই ভাই। ওইটা দেখার পর সে দেখতে পেলো যে ওই যে দুই পাশে যে লাশ, ওই দুটো লাশ দেখেছে রাস্তার দুই পাশে, তো সেম ওই লাশ দুটোই ওর সামনেই। তো এটা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো যে প্রথম ব্যক্তি যে বাঁশের বাড়ি খেয়ে যে সে টিনের চালের উপর পড়ে যায়, সে তো মারাই যায়। পরে মারা যায়, তারপরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা জ্ঞান ফিরে তাদের, তখন মানুষ লোকারণ হয়ে যাওয়ার পরে তাকে বললো যে তোমাদের এখানে এই অবস্থা কেন, তোমরা কোত্থেকে এসছো? জানো ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, তো অনেক দূরের রাস্তা, তো আমাদের সে এই ঘটনা ঘটেছে, আর আমার ভাইটা তো মারা গিয়েছে, মানে তারা তো দুজন ছিল, একজন তো মারা গিয়েছে, এখন শুধু আমি আছি। তো বললো যে তোমরা যেদিক দিয়ে আসছো বাবারা, রাস্তা তো ভালো না, ওটা তো খুব খারাপ রাস্তা, ওইটা তো কেউ যায় না, তো তোমরা এখান থেকে তোমার ওখান দিয়ে যাওয়ার কি প্রয়োজন? তো আমরা তো বুঝতে পারিনি। তো এখন কি আর করা, তারা বুঝতে পারে নাই, সে তার লাশ সহ তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তো এই ছিল ভাই আমার সর্বশেষ ঘটনা। অলরাইট, আমরা রাফির কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনছিলাম, এবং রাফি হচ্ছে এইচএস পরীক্ষার্থী। তো রাফির জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। আই হোপ নেক্সট এপিসোডে কিন্তু আপনিও চাইলে রাফির মতো এভাবে করে বেশ কিছু ঘটনা আমাদেরকে বলতে পারেন, 2-এর অধিক, 3টা 4টা 5টা। সো ইট ডিপেন্ডস যে আপনি এখানে এসে ঘটনাগুলো বলতে চাচ্ছেন কিনা। সো যদি আপনি আগামী পর্বে এখানে এসে ঘটনাগুলো বলতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও ব্রড
টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা কখনো বাইট দিলে চিপস মনে হয়, কখনো বিস্কিট মনে হয়। সো মোটামুটি কিন্তু একদম ছোটোখাটো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড়খাটো সবারই কিন্তু প্রাণ পটাটাটা বেশ পছন্দের। সো ট্রাই করবেন। অ্যান্ড ব্রেকের পর আরও একজন অতিথি, আরও বেশ কিছু ঘটনা। সো সঙ্গেই থাকুন, শুনতে থাকুন জাগো FM 94.4। রাফি, অনেক অনেক শুভকামনা রইল। খুব আচ্ছা ভালো ভাই, আমি থেকো। কিছু বলতে চাচ্ছি হ্যাঁ শিওর। যে আমি বলতে চাচ্ছি যে আপনারা যে আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আজ অপূর্ব ভাই, তোমাকেও আর ভীষণ যে ধন্যবাদ। উদয় ভাই এবং আমাদের যে ক্যামেরাম্যান ভাই আর কিশোর ভাই, ওনাকে ধন্যবাদ। এবং ওনাদের জন্য আলহামদুলিল্লাহ, আমি এটা ভাই ক্লাস যখন 5-এ পড়ি 2018 সাল, তখন থেকে আমি এটা শুনি। বাহ, চমৎকার। তো এখন আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে অনেক, আসলে এটা ভালো লাগে এই কারণে আমি এটা শুনি। থ্যাংক ইউ। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাকেও খুব ধন্যবাদ এবং তোমার পুরো পরিবারের জন্য খুব দোয়া রইল। এবং খুব ভাই ভালো থেকো। আমার জন্য দোয়া করবেন সামনে টাইমের পরীক্ষা ভাই, অবশ্যই যাতে অবশ্যই ফলাফলটা ভালো হয় ইনশাআল্লাহ, আমি ভালো একটা ইনশাআল্লাহ। ইউনিভার্সিটিতে চান্স পাই। অবশ্যই। এবং আমরা চাই যে রাফি আরো একটা বার আসবে তার বাকি ঘটনাগুলো নিয়ে কোনো একটা সময়। ততক্ষণ পর্যন্ত রাফি জাগো FM এর সঙ্গেই থেকো, ঠিক আছে? তো রাফিকে আমরা বিদায় দিচ্ছি, বাট হ্যাঁ, আপনাকে আমরা ওয়েলকাম করছি পরবর্তী পর্বে। আপনি আসবেন, রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনি দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি আবার আপনাকে সঙ্গে নিয়ে। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পটাটা। গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পটাটা। গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। ওয়েলকাম ব্যাক। এবং আপনি শুনছেন, দেখছেন জাগো FM 94.4 এবং চলছে কিন্তু ভূত স্টুডিও। এই ভূত স্টুডিওর সাথে কত রকমের স্মৃতি, কত রকমের ঘটনা এবং কত রকমের মানুষ বিভিন্ন সপ্তাহে আসছেন। দেখা গেছে যে একটু আগে রাফি যেটা বলছিল যে ক্লাস 5 থেকে 2018 সাল থেকে সে আমাদেরকে নিয়মিত শুনেন। সো লম্বা একটা সময় কিন্তু অনেকেরই একটা ভূত স্টুডিওর সাথে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। সো আমরা জাগো FM পরিবার বা ভূত স্টুডিও পরিবার বিশ্বাস করি যে আমাদের এই ফ্রেন্ডশিপটা, আমাদের এই বন্ধুত্বটা সবসময় অটুট থাকবে ঠিক এভাবে করে। বাট হ্যাঁ, আগামী পর্বে আমরা চাই যে তুমি আসো, তোমার কাছ থেকেও বেশ কিছু ঘটনা শুনতে চাই। সেটা তুমি ঢাকা থাকো, চিটাগাং থাকো, কুমিল্লা থাকো, রাজশাহী থাকো, নাটোর থাকো, বরিশাল থাকো, যেখানেই থাকো না কেন, সেখান থেকে খুব সহজেই তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, রাইট? বাট হ্যাঁ, গল্প যদি বলতে চাও, তোমাকে ঘটনাগুলো বলবার জন্য কিন্তু ঢাকা স্টুডিওতে আসতে হবে এবং ঘটনাগুলো খুব সহজেই তুমি স্টুডিওতে বসে আমার সঙ্গে শেয়ার করতে পারবা। কিন্তু মিন টাইম আমাদের তৃতীয় যিনি গেস্ট, তার সাথে আমরা পরিচয় হব এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু ঘটনা শুনবো। কি নাম বন্ধু তোমার? মোহাম্মদ সাদিউল ইসলাম পিয়াল। পিয়াল কোত্থেকে এসছো? আমার বাসা রাজশাহী। আমি এখন হচ্ছে আমার যে খালাতো ভাই রাফি, ওর বাসা আসছি ঢাকাতে, বনশ্রী এলাকা। তো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। দেখেন, দুই কাজিনের আজকে ইচ্ছা হলো যে তারা একটা রেডিওতে এসে বেশ কিছু হরর স্টোরি শেয়ার করবেন। তো এই ব্যাপারটা কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। আপনি আপনার কাজিনকে নিয়ে চলে আসতে পারেন, আপনার কোনো রিলেটিভকে নিয়ে, আপনার মামাকে নিয়ে আপনি চলে আসতে পারেন। সো এর আগে বিভিন্ন এপিসোডে কিন্তু আমরা দেখেছি যে বাবা মেয়ে এসছে, বাবা ছেলে এসছে। সো এই ব্যাপারগুলো আমাদেরকেও খুব করে ইন্সপায়ার করে। সো পিয়ালের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনবো। পিয়াল, প্রথম যেই ঘটনাটা শুনবো, এটা কোথাকার ঘটনা? রাজশাহীরই ঘটনা এটা। আচ্ছা, রাজশাহীর ঘটনা। চলো আমরা ঘটনাটা শুনি। আচ্ছা, তাহলে আমি আমার প্রথম গল্প শুরু করছি। এটা আমার বন্ধুকে নিয়ে। আমার বন্ধুর নাম সূর্য। ও হচ্ছে ওরও বাসা রাজশাহীতে। তো আমরা একসাথে এবার এসএসসি দিলাম দুইজনাই। তো ওই হচ্ছে একদিন রাত্রে, মানে এটা হচ্ছে মে মাসের 17 তারিখ ছিল। 17 তারিখ রাত্রে আমরা যে স্টেশনে একসাথে আড্ডা দিয়েছিলাম, মানে রাত 10টা বাজে তখন। তো সবাই বাসায় যায়। তো ওর বাসায় যায়। পরে হচ্ছে প্রায় রাত 1টা বাজে ওই সময় ওই বের হয় বাইরে, দোকানে যাওয়ার জন্য বের হয় বাইরে। তো
ফোন নিয়ে বের হয়। তো ওই ওরা বাসার আশেপাশে মানে বাসার পিছের সাইডে আছে হচ্ছে আমবাগান, আর সামনে আছে হচ্ছে একটা ছোট পুকুর। তো বের হয় রাস্তাতে, কিছুক্ষণ হাঁটার পরে দেখে মানে আম গাছের দিকে চোখ যায়, দেখে অনেক সুন্দর একটা মেয়ে বা গাছে বসে আছে, অনেক সুন্দর একটা মেয়ে গাছে বসে আছে। তো ওই জিনিসে ওর চোখ যায়। তো পরে ওই হচ্ছে ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে 3টা ছবি তোলার পরে ওই জিনিস দেখে, ওই জিনিস ওর দিকে তাকায় উড়ে চলে যায় ওখান থেকে। তো যাওয়ার পরে ওই ওর বাসায় যাওয়ার পরে এই জিনিস ওই ফেসবুকে পোস্ট করার পরে ওই দিন গেল, ওই রাত গেল, ঠিকভাবে গেল ওই রাত। তো পরের দিন রাত্রে ওকে স্বপ্ন দেখায় যে তুই এই জিনিস যদি ডিলিট না করিস তোর অনেক বড় ক্ষতি হবে। তো ওই তখন অনেক ভয় পাওয়ার পরে হচ্ছে ওই জিনিস হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে ডিলিট করার পরে তার কিছুক্ষণ মানে 2-3 ঘন্টা পরে অনেক জ্বর আসে ওর। তো জ্বর আসে তো ডাক্তারের কাছে যাই, ঠিক হয় না এই জিনিস। 2-3 দিন এভাবে যাওয়ার পরে আমার এক মামা আছে, নাম হচ্ছে রাকিব মামা। তো উনি হচ্ছে কবিরাজ। তো ওনার কাছে আমি ওকে নিয়ে যাই। তো সব ঘটনা খুলে বলে। তো উনি হচ্ছে বলে যে তুমি যে এই জিনিস ফেসবুকে পোস্ট করেছো এটা তুমি ঠিক করনি, আর তোমার পরে অনেক রেগে আছে ওই। তো এই জিনিস তুমি ডিলিট করেছো। হ্যাঁ, ওই পরে হচ্ছে সূর্য মামাকে খুলে বলে যে হ্যাঁ এই জিনিস আমি ডিলিট করেছি। তো পরে মামা ওকে পানি পরা দেয়, তারপর কিছু হচ্ছে সুরা পরে ওর গায়ে ফু দেয়। তার 2 দিন পরে ওই সুস্থ হয়। এটা আমার প্রথম ঘটনা। অলরাইট, বেশ ছোট্ট একটা ঘটনা ছিল এবং ঘটনাগুলো এরকমই, মানে আপনি কখনো প্রেডিক্টও করতে পারবেন না হুট করে আপনার সাথে কি ঘটে গেল বা কেন ঘটলো। সো এই বিষয়গুলো আসলে খুবই অদ্ভুত। যেমন কিছুদিন আগের একটা ঘটনা, মানে আমি আমার বাসার যে কিচেনটা, সেই কিচেন ব্যবহার করছিলাম যে কোনো একটা জিনিস রান্না করার জন্য। সো আমি স্পষ্ট যেটা ফিল করলাম যে একটা বোতল যেটাতে অলমোস্ট প্রায় 1 লিটারের মতো হচ্ছে তেল, যেটা রান্নার তেল, সেটা ভরা ছিল। সেটা আসলে স্বাভাবিকভাবে কখনো আসলে কিচেনের শেলফ থেকে পড়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এবং ভেতর দিকে ছিল, এবং তেলটা কিভাবে পড়ে গেল এবং কেন পড়লো, এবং জাস্ট একটা বোতল পড়ে যদি ছিটকে কোনো দেয়ালের সাথে বাড়ি খায় যেরকম, ঠিক সেরকম একটা ঘটনা ঘটলো। সো এইটার কারণ বা ব্যাখ্যা আসলে আমরা জানি না। এবং এরকম বেশ কিছু ঘটনা দেখবেন অনেকের সঙ্গেই ঘটে। আপনি একটা ছায়ামূর্তি হুট করেই দেখবেন যে আপনার পাশ থেকে কিছু একটা পাস করে চলে গেল, কিংবা আপনি কোনো একটা রুমে আছেন, হুট করে দেখলেন যে জানালা দিয়ে কিছু একটা পাস করে গেল, কিংবা দেয়াল থেকে কিছু একটা পাস করে অন্য সাইডে চলে গেল। সো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে বিভিন্ন জায়গায়। সো আপনার কালেকশনেও যদি এরকম কিছু ঘটনা থাকে তাহলে ঝটপট করে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। নেক্সট এপিসোডে কিন্তু আপনি আসতে পারেন ভূত স্টুডিওতে। পিয়াল, এখন কোন ঘটনাটা শুনবা তুমি আমাদেরকে? এটা হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। এটা হচ্ছে আমাকে নিয়ে। তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে ঘটেছে। শুনি আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে রাজশাহীতে। আমার বাসা হচ্ছে মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের বাসা, পাশে স্টেশন বাজার আছে। তো আমি হচ্ছে ঢাকায় ছিলাম, তো আমার এসএসসি পরীক্ষা, ওই জন্য আমি রাজশাহীতে যাই। আব্বু আম্মু সবাই এখন আপাতত ঢাকায় আছে। তো আমি রাজশাহীতে যাই পরীক্ষা দেওয়ার জন্য। তো যাওয়ার পরে আমাদের যেই বাসা ছিল ওই বাসায় আগে হচ্ছে কাকা কাকি, মানে হচ্ছে আমার 2 কাকা 2 কাকি সবাই থাকতো ওই বাসায় আগে। তো আমি যখন যাই তার কিছু প্রায় 1 মাস আগে ওই বাসা থেকে ঘরে চলে যাই, ভাড়া বাসায় যাই। তো আমি ওই বাসায় যাই, একাই থাকি। তো থাকার পরে প্রথম দিন গেল, ঠিকভাবে গেল। প্রথম দিন থাকলাম, প্রথম দিন ঠিকভাবে গেল। তারপরে দিন সন্ধ্যাবেলা আমি বের হই বাসা থেকে। তো বের হওয়ার পরে বাইরে আড্ডা দিই, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পরে হচ্ছে তখন রাত প্রায় 11টা বেজে পার হয়ে গেছে। তো এক বন্ধু আমার সাথে আসে, বলে আমার বাসার পিছনে, মানে আমার বাসার পিছন সাইডে একটা আছে পুকুর, সামনের সাইডেও পুকুর, মানে চারিদিকে পুকুর, আর এই সামনের সাইড দিয়ে রাস্তা। তো তার পিছন সাইডে একটা আছে হচ্ছে লিচু বাগান, কয়েকটা গাছ আছে ওখানে লিচু। তো আমার বন্ধু আমাকে বলে যে বন্ধু চল আমরা হচ্ছে লিচু খেয়ে আসি। তো আমি বলছি তো পরীক্ষা পড়বো, আমি বাসায় আমি যাবো না। তো ওই বলছে না চল যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চল। তো পরে আমি আর ওই লিচু বাগানে যাই। তো লিচু বাগানে যাই, লিচু পারি, ও কয়েকটা পারে আমিও কয়েকটা পারি। দি হঠাৎ দেখে ওখানে একটা ছায়া আমাদের দিকে আরও এগিয়ে আসছে। তো আমাকে বলে বন্ধু দেখ ওই দিক থেকে কী আসছে। আমি বলছি কি ওটা কি?
ও বলছে দেখ ছায়া। আমি বলছি না, আমি তো কিছু দেখি না। বলছে না বন্ধু দেখ, আমি দেখতে পাচ্ছি ওখানে ছায়া আছে। আমি বলছি কই? বলছে না। আমি বলছি দে, আমি দেখি না। তো ওই পরে আমাকে বলে যে বন্ধু এখানে থাকবো না, চল বাসায় যাব। তো ওই আমার বাসায় আসলো, বাসায় আসার পরে একসাথে লিচু খাইলাম। তো খাওয়ার পরে ওই আমার বাসা থেকে চলে গেলো। তখন রাত প্রায় 11:30 থেকে 12টা বাজে। তো পরে আমার ভাইয়া আসে, নাম হচ্ছে তুইন ভাইয়া। তো এসে আমাকে বলে তো এত রাত্রে বাইরে কেন? আমি বললি ভাই এরকম এরকম বিষয়, বন্ধু ছিল, বন্ধুর সাথে লিচু খাইতে গেছিলাম। তো আমার বন্ধু চলে গেল। যাওয়ার পরে আমি হচ্ছে আমার ভাইয়া আসে, ভাইয়া বলে আমাকে যে হচ্ছে তো কালকে পরীক্ষা, তো আজকে পড়তে বস। তো আমি পড়তে বসি। পড়তে বসার পরে প্রায় 2 ঘন্টার মতন পড়ি। তখন রাত প্রায় 2টার কাছাকাছি বাজে। তো পড়তে বসি, তো ভাইয়া বাসায় আসে, আবার বাসায় আসে। বাসায় আসার পর আমাকে ডাকার পর বলে কি তুই একা বাসায় থাকবি নাকি আমার সাথে আমার বাসায় যাবি? আমি বলছি না ভাইয়া যাও, তুমি যাও। তো গেল। দিয়ে আমার পড়া শেষ, ঘুম অবস্থা। তো আমি ঘুমাবো, ওই সময় আবার ডাকার পরে আমি গেট খুলে দেখি আমার ভাইয়া, চোখগুলা অনেক লাল টকটকা। আমাকে বলে কি চলো। আমি বলি ভাইয়া কোথায়? উত্তর দেয় না, আমাকে শুধু বলে চলো। দিয়ে আমি ভাইয়াকে বলি যে ভাই আমি যাবো না, এই বলে আমি দরজা অফ করে দিই। অফ করার কিছুক্ষণ পরে মানে আমার আবার ঘুমাইতে চলে গেছি। এখন কিছুক্ষণ পরে আমার পিছে জানলা ছিল, তো জানলাতে অনেক জোরে জোরে বাড়ি মারে আর বলে কি তুই আজকের মতন বেঁচে গেলি। দিয়ে সকাল হলো। সকাল হওয়ার পরে আমার ভাইয়ের সাথে আমার দেখা। আমি ভাইয়াকে বলি যে ভাইয়া তুমি কি আমাকে পরের বার ডাকতে এসেছিলা? বলছে না। ভাইয়া বললো আমাকে দুইবার তোমাকে আমি শুধু ডাকতে গেছি, তারপরে যাইনি। আমি বলছি তাহলে ওটা কে ছিল? ভাইয়া বলছে না আমি জানি না। দিয়ে পরে ওই রাকিব মামান যার কথা বললাম, উনি কবিরাজ, ওনার কাছে যাই। তো উনি বলে যে এরকম এরকম বিষয় বাসার অনেক কিছুই আছে, তো ক্ষতি করবে না, কারো কোনোদিন ক্ষতি করেনি আর করবেও না। এটা ভাই আমার দ্বিতীয় ঘটনা ছিল। অলরাইট, সো সেকেন্ড স্টোরিটাও কিন্তু আমরা পিয়ালের কাছ থেকে শুনে ফেলাম। বেশ শর্ট কিছু স্টোরি, এবং আশা করছি পিয়ালের ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগছে। অনেকেই কিন্তু রয়েছেন আমাদের সাথে ফেসবুকে লাইভ কমেন্ট করছেন কিংবা পোস্টে কমেন্ট করছেন, যেমন শিপ্রা চক্রবর্তী, তিনি আছেন আমাদের সাথে চিটাগং থেকে এবং বলছেন তার বোনের বাসা বনশ্রীতে, এবং আগামী মাসে তিনি আসবেন, তখন তিনি রেজিস্ট্রেশনটা অবশ্যই করবেন। ডেফিনেটলি প্লিজ, আমরা চাই যে আপনি আসুন এবং ঘটনাগুলো বলুন। চিটাগাংয়েরও বিভিন্ন জায়গার আগে একটা সময় শুনতাম যে খুব বিখ্যাত কিছু জায়গা ছিল, ফয়েজ লেকের কিছু ঘটনা আমরা শুনেছি, এবং আদৌ কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, বাট বেশ কিছু ঘটনা কিন্তু আমরা শুনতাম। তারপর হচ্ছে যদি বলি যে চিটাগাংয়ের আগ্রাবাদের বেশ কিছু ঘটনা আমরা বিভিন্ন সময় ভুল স্টুডিওতে শুনেছিলাম, রাইট? তো ঠিক একইভাবে কিন্তু আপনিও চলে আসতে পারেন আমাদের সাথে। লিপি আপা আছেন আমাদের সাথে, এবং তিনি শুনছেন এই মুহূর্তে ফেনী থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যেমনটা মামুনুল হক জয়েন করে আছেন আমাদের সাথে, তিনি জয়েন করেছেন, বলছেন আজকে গল্পগুলো নাইস, ভালো লাগছে। যেমনটা সুব্রত আছেন আমাদের সাথে, সুব্রত বড়ুয়া, মাহিন আছেন আমাদের সাথে, এরকম আরও বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। সৌরভ ভাই আছেন আমাদের সাথে, মিল্লাত বলছেন তিনি দেখছেন এই মুহূর্তে। SMS প্যানেলটা আমরা একটু চেক করতে চাই যে কারা 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 যুক্ত রয়েছেন আমাদের সাথে। যেমনটা আমাদের সাথে অরিন, তিনি আছেন খিলকাত থেকে এবং বলছেন ভূত স্টুডিওটা বেশ ভালো লাগে সবসময়, এবং আজকের প্রথম দিকের ঘটনাগুলো বেশি ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড আছেন আমাদের সাথে ফাহমিদা, তিনি শুনছেন আমাদের সাথে কল্যাণপুর থেকে, থ্যাংক ইউ। সো SMSগুলো পড়ার একটু করে চেষ্টা করছি, গল্পের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাওয়া যায়। সো পিয়ালের কাছ থেকে আরও প্রায় 2-3টা ঘটনা আমরা শুনবো, দেখা যাক তৃতীয় ঘটনাটা কোথাকার। পিয়াল, এখন যেটা শোনাবা এটা কোথাকার ঘটনা? আচ্ছা জি ভাইয়া, এটাও আমার হচ্ছে বন্ধুর থেকে শোনা, ওর নাম হচ্ছে মিনাজ। আচ্ছা, মিনহাজের কাছ থেকে শোনা একটা। জি ভাইয়া। ওকে, চলো শুনি। তাহলে আমি আমার তৃতীয় গল্প শুরু করছি। চলো। তো আমার বাসা হচ্ছে স্টেশন বাজারে, মেয়েচন্ডী পূর্ব পাড়া আছে, আর ওর বাসা হচ্ছে মণ্ডল মোড়ে, শমশন মণ্ডলের মোড় নামে আমাদের পাশের এলাকা। তো ওখানে ওর বাসা। তো ওই হচ্ছে স্টোনের উপরে চায়ের দোকান, ওই দোকানে কাজ করে। তো একদিন হচ্ছে ওর হচ্ছে চায়ের দোকানে কাজ করা শেষে প্রায় 1-2টা বাজে ওদের ছুটি হয়। তো হওয়ার পরে ও হচ্ছে বাসায় যায়। আর ওর বাসা হচ্ছে প্রায় আমবাগান আছে, আমবাগানের পাশে হচ্ছে পুকুর আছে, গজারে পুকুর। ওই পুকুর অনেক ভয়ঙ্কর, ওটা সবাই জানে, অনেক ভয়ঙ্কর, এলাকার কেউ ওখানে বেশি রাত্রে যায় না। তো ওর পাশে হচ্ছে পুকুর আর পিছে হচ্ছে আমবাগান। তো ওই বাসায় যাওয়ার সময় বাগানের ভিতর দিয়ে বাসায় যাই, ওই একাই। ওই দিনকা ওর সাথে আরেকজন থাকে, ওই নাই, ওই দোকানে আসেনি। তো ওই দিনকা ওই একাই বাসায় যাই। তো বাসায় যাওয়ার সময় রাত্রেবেলা যখন বাগানের ভিতর দিয়ে যাই, তখন ওই দেখে
সাদা কাপড় পরে দাঁড়ায় আছে একজন পুকুরের পাশে, মানে হচ্ছে ওখানে একটা ঘাট আছে, গজারির ঘাট, ওখানে দাঁড়ায় আছে। তো ওই দিক দিয়ে যাই, ও এখন চিল্লায় যে কে আপনি, কে, এভাবে ডাকে, কে আপনি, এভাবে ডাকে, উত্তর দেয় না। তো উত্তর দেয় না। তো ওই ওনার কাছে যাই, ওনার কাছে যাওয়ার পরে ওনাকে ডাকে। তো ডাকার পরে যখন ডাকে তখন আর কোনো কথা না বলে সোজাসুজি চলে যায় উনি। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে ওই 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 জিনিসটা দেখে না ওই। তো ওই জিনিস না দেখার কারণে ওই আবার কী করে, ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে দৌড় মারে, ওখান থেকে দৌড় মেরে বাসায় যায়। তো বাসায় যায়, ঘুমানোর পরে ওকে স্বপ্ন দেখানো হয় যে হচ্ছে ওই পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটা অনেক খারাপ। তো ওখানে স্বপ্ন দেখায় এই পুকুরে এই বছরে একটা মেয়েকে নাকি টেনে নিয়ে যাবে, এটা বলছে, মানে এই বছরেই টেনে নিয়ে যাবে। এখন যদি এই জিনিস যদি ঠিক করা লাগে তাহলে ওখানে দুধ, তারপর হচ্ছে মিষ্টি, তারপর আর কি কি হাড়ি মারি এগুলা দেওয়া লাগবে। তো ওই হচ্ছে সবাই যেখানে থাকে ওখানে কিছু মুরব্বীদেরকে বলে এই কথা। তো মুরব্বীদেরকে বলার পরে ওই মুরব্বীরা সবার বাসা থেকে চাল, তারপরে এমনি টাকা, তারপরে অনেক আরও ডাউল মাউল অনেক কিছু কিনে এগুলো হচ্ছে নিয়ে রান্না করে গরিবদেরকে খাওয়ানোর পরে ওই পুকুরে হচ্ছে এই যে দুধ, মিষ্টি আরও অনেক কিছু দেয়। তো দেওয়ার পরে এই জিনিস দেওয়ার পরেও ওই জিনিস ঠিক হয় না। তার প্রায় 2 থেকে আড়াই মাস পরে ওখানে হচ্ছে 3টা ছেলে, ছোট 3টা ছেলে একটা মেয়ে গোসল করে, বাচ্চা প্রায় সবার কম বেশি 10-12 বছর হবে। তো গোসল করে, তো করার পরে ওই মেয়েটা একটু দূরে যাওয়ার পরে আর বাকি 3টা ছেলে মানে ঘাটের সাইডেই সিঁড়িতে বসে আছে। তো একটু দূরে যায়, হুট করে নাই হয়ে যায়। তো নাই তো আর ওকে পাওয়াই যায় না। দিয়ে পরে ওই ওর সাথে যেগুলো ছোটো ছেলে ছিল ওগুলো ওর বাসায় যায়, বলে এরকম বিষয়, তো ওকে আর পাওয়া যায় না। দিয়ে পরে হচ্ছে ওনার হচ্ছে মা বাপ, তারপর হচ্ছে ওই এলাকার লোকজন অনেকজন আসার পরে ওই পুকুরে অনেক খুঁজে পায় না। তো ওই দিন আর পাইলই না। তারপরের দিন দেখছে কি ওই জিনিস ভেসে ওঠে। তো ওর মা বাবা তো অনেক কান্নাকাটি, অনেক কিছু। তারপর থেকে ওই পুকুরে এখন আর ঠিকভাবে কেউ গোসল করতেও নামে না, দুপুরেও নামে না, সকালেও নামে না, আর নামেই না। খুবই কম মানুষ ওই পুকুরে গোসল করে। ভাই এটা আমার 3য় গল্প ছিল। ওকে, তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা শুনি। যেমন কিছুদিন আগে একটা ঘটনা দেখছিলাম যে একজন লোক শারীরিকভাবে অনেকটাই অক্ষম হয়ে গিয়েছেন, এবং একটা ঘটনা দেখছিলাম ঢাকার বাইরের কোনো একটা জায়গায় যে শ্মশান ঘাট থেকে ফেরার পথে শ্মশান ঘাটের পাশে একটি লাশ দাহ করার পর সেই লাশ দাহ কাজের সাথে যিনি নিয়োজিত ছিলেন, তো তিনি পাশের একটি পুকুরে গোসল করতে নামেন, এবং তারপর থেকেই তিনি সাধারণ একটা স্বাভাবিক মানুষ হঠাৎ করে আসলে প্যারালাইজড হয়ে যান, এবং তার একটা পা একটা হাত একদমই বিকল হয়ে যায়, এবং দীর্ঘ অনেক দিন যাবৎ তিনি আসলে বিছানায় শোয়া। তো এটার মানে যদি বলি যে ব্যাখ্যা বা কারণ আমরা কেউই জানি না। লোকে বলে কেউ পিশাচ নাকি তার এই ক্ষতি করেছে, আবার কেউ বলে সায়েন্টিফিক্যালি নাকি একটা ব্যাখ্যা আছে যে পুকুরে পানির পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে যদি জোরে ডাইভ দেওয়া হয় সেক্ষেত্রে এমন অবস্থা হলেও হতে পারে। বিজ্ঞানের বাইরেও তো কিছু না কিছু ঘটে, তাই না? সো সেই জায়গা থেকে যেটা বলবো যে তোমার আমার সঙ্গে কিছু না কিছু তো ঘটে প্রতিনিয়ত, হয়তোবা তুমি আমি টের পাই, হয়তোবা টের পাই না। এই বাস্তব আর অবাস্তবের মাঝখানে কিছু একটা বাস করে যা প্রতিনিয়ত ঘটছে, প্রতিনিয়ত ঘটে কারো না কারোর সাথে। সো পিয়ালের আরও একটা ঘটনা শুনবো আমরা, তারপর এসে বাকি এসএমএস এন্ড কমেন্টগুলো পড়ছি। পিয়াল, এখন তোমার কাছ থেকে আমরা প্রায় 2টো ঘটনা শুনবো। 3টা আর 2টো ঘটনা শুনবো। ঠিক আছে, এখন কোন ঘটনাটা শোনাবে তুমি আমাদেরকে? এটা আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা আমার 4 নম্বর ঘটনা। তো আমি শুরু করছি, চলো। তো আমার দাদি, উনি হচ্ছে বয়স প্রায় 70-এর কাছাকাছি, অনেক বয়স। তো আমরা যখন ওই বাসা থাকতাম তখন আমি প্রায় 4-এ পড়তাম, এরকমই 4-এ পড়তাম। প্রাইমারি স্কুলে আমি তখন পড়তাম 4-এ। তো আমরা আগে আমরা 3 চাচাতো ভাই, আমি, স্বাধীন, সাফি আর দাদি। 3 চাচাতো ভাই আমরা দাদির কাছ ছাড়া আগে ঘুমাতাম না। তো আমরা একদিন রাত্রে দাদির কাছে যাই, দাদির সাথে ঘুমাই। তো দাদি হচ্ছে প্রায় রাত্রে
তখন কয়টা বাজে 12:30 12টা এরকম সময় দাদি ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম করে বের হওয়ার সময় দাদির সামনে প্রায় 10 হাত লম্বা এরকম একটা মানুষ দাঁড়ায় আছে। মানুষ না তো, ওটা অন্য কিছু হবে, এরকম দাঁড়ায় আছে, মানে অনেক কালো, প্রচুর কালো। এই জিনিস দেখে দাদি অনেক ভয় পায়। পারাপারি করে হচ্ছে যখন বাথরুম থেকে বের হই আসতে ঘরে আসবে, ওই সময় হচ্ছে আমাদের পাশে আছে পুকুর, বাসার পাশে আছে পুকুর। তো ওই পুকুরে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে দাদিকে ওই পুকুরে, মানে পানি পুকুরে প্রায় মাজা এরকমই, মাজা অবধি পানি। তো পড়ে যায়। তো দাদিকে ওই পুকুরে মাথা ধরে চুবড়ে ধরে দাদিকে পুকুরে। তো এই আওয়াজটা আমাদের পাশে তখন কাকি থাকতো। তো এই আওয়াজটা কাকি পায়, ঘর থেকে পায়। কাকি মনে করে হয়তো মাছের আওয়াজ, যায় দেখে। তো কাকি বের হয়ে দেখে দাদির এরকম অবস্থাতে, কাকি পারাপারি করে নেমে হচ্ছে দাদিকে ওখান থেকে তুলে। তো তোলার পরে তখন ছিল ভাইয়া হচ্ছে শীতের দিন, তখন শীতের দিন ছিল। তো তোলার পরে দাদি হচ্ছে ড্রেস চেঞ্জ করে আগুন, বাইরে হচ্ছে আগুন জ্বালাই, বাসার সবাই বাইরে তখন। তো আগুন জ্বালাই, তো ওই সময় সবাই বাইরে বসে আছে। তো দাদির কি হয়েছে সব কিছু শুনলো। তারপর দাদি দেখে কি, দাদি আর একদিকে তাকায় আছে, তো তাকাই আছে, কোনো দিক দাদি তাকায় না, ওইদিকে তাকায় আছে। আমাদের একটা জাম গাছ ছিল ভাই অনেক বড়, বাসার সামনে জাম গাছ ছিল একটা অনেক বড়। তো ওই দিকে তাকায় আছে। তো আমার আব্বু তখন হচ্ছে আমার দাদিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো দাদি হাত দিয়ে ইশারা করে দেখায় দেয়, ওদিকে ইশারা করে দেখায় দেয়, কি দেখায় এটা বুঝে না। তো আব্বু তখন লাইট মেরে ওদিকে দেখে, তো দেখে কিছু নাই। তো এরকম করে গেল। যাওয়ার পরে সবাই সবার ঘরে যায়। যাওয়ার পরে রাত্রেবেলা আবার সেম কাহিনী। দাদি দেখে কি আমাদের দরজার সামনে ওই সেম জিনিসই আবার দাঁড়ায় আছে। তো এই জিনিস দেখার পর দাদি একদমই অজ্ঞানী হয়ে যায়। তো পরের দিন সকালবেলা দাদিকে এগুলা জিনিস বলা হয়, এগুলা কথা বলা হয়, সবাই দাদি এগুলা কথা সবাইকে বলে। তো বলানোর পরে দাদিকে হচ্ছে আমাদের ওই মামাই এসে হচ্ছে ঝাড়াফু দেয়, তারপর ঠিক হয়। এটা ভাই আমার চতুর্থ ঘটনা। অলরাইট, চারটা ঘটনা আমরা শুনলাম এবং আরও একটা ঘটনা চলো শুনে ফেলি। আরও একটা ঘটনা ভাইয়া, আচ্ছা। তো আমার সর্বশেষ ঘটনা আমি বলছি। এটা হচ্ছে আমার আম্মুকে নিয়ে। আম্মুর হচ্ছে গ্রামের বাসা বগুড়া। তখন আমার আম্মুর বয়স বেশি না, কম বয়সী ছিল। তো তখন আমার নানা হচ্ছে গরুর গোয়াল ছিল। তো গরুর গোয়ালে গরু ছিল 2টা থেকে 3টা। তো প্রত্যেক দিন ভোরবেলা আমার আম্মু উঠে গরুর হচ্ছে যে ভাইয়া যে গোবরগুলো আছে না, ওই গোবরগুলা পরিষ্কার করতে। তো একদিন প্রায় 3টা থেকে 3:30 বাজে, তো আলো ফুটে গেছে। তো আম্মু মনে করে কি যে ভোর হয়ে গেছে। তো বাইরে আসে গরুর হচ্ছে গোবর পরিষ্কার করার জন্য। তো বাইরে আসে, তো আসার পরে গরুর খাবার দেওয়ার পরে ওই গোবরগুলা আমাদের হচ্ছে মানে হচ্ছে নানার বাসার সামনে কবরস্থানও আছে, পাশে হচ্ছে বাসদারও আছে, আর তার সামনে একটা হচ্ছে পুকুর। তো ওই পুকুরে সব কিছু ফেলে গরুর। তো ওই পুকুরে আম্মু সব কিছু ফেলতে যায়, ওই মানে গরুর যে হচ্ছে ইয়াগুলা ফেলতে যায়। তো ওইখানে গিয়ে দেখে অনেক সুন্দর একটা মেয়ে ওই পুষ্করিণীতে গোসল করছে, অনেক সুন্দর, প্রচুর সুন্দর। তো আম্মু এই জিনিস দেখে ভাবে যে এই জিনিস তো আমি গ্রামে কখনো দেখিনি, মানে এরকম মেয়ে তো আমাদের গ্রামে নাই। তো যখন ওই মেয়েটা আমার মায়ের দিকে তাকায়, তখন দেখে নাকি অনেক বড় বড় চোখ, অনেক বড় বড় চোখ, আর চোখে নাকি আগুন জ্বলে, এভাবে তাকায়, মানে অনেক বড় বড় চোখ দিয়ে তাকায়। তো আম্মু অনেক ভয় পেয়ে যায়, ঘরে দৌড় মারার পরে হচ্ছে সময় দেখে। তখন আম্মুর কাছে ফোন ছিল না, নানার কাছে ফোন ছিল। তখন সময় দেখে তখন 3:30 বাজে। আর তখন গ্রামে তো আলো ফুটে প্রায় 5টা 4:30 এরকম সময়। তো তখন দেখে 3:30 বাজে। তো দেখে, তো এই জিনিস খালা সকালে নানিকে বলার পরে হচ্ছে আম্মু এগুলা জিনিস শেয়ার করে সবাইকে। তো করার পরে আম্মু হচ্ছে আজ পর্যন্ত পরে আর তারপর থেকে আর উঠে না, ওরকম সময় উঠে না, একদম যখন আলো ফুটে তখন ঘুম থেকে ওঠে। ভাই এটা আমার শেষ ঘটনা।
অলরাইট, সো বেশ কিছু ঘটনা আমরা শুনছিলাম। সো আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে এবং অনেক অনেক ধন্যবাদ পিয়াল। রাজশাহী থেকে ঢাকায় এসেছিল কাজিনের বাসায়, অ্যান্ড তারপর গত উইকে যখন ভূত স্টুডিও শুনছিল তো তখন তাদের মনে হচ্ছিল যে তারাও যদি এখানে এসে ঘটনাগুলো শেয়ার করতে পারতো। খুব ভালো থেকো, আবারও দেখা হয়ে যাবে কোনো এক সময়, ঠিক আছে? অলরাইট, সো পিয়ালের সাথে কথা বলছিলাম, কেবলমাত্র এসএসসি শেষ করে এইচএসসিতে ভর্তি হলো। তো এখানে যে কোনো বয়সী মানুষ, যে কোনো শ্রেণী পেশার মানুষ আসতে পারে। যেমন আজকে একজন শিক্ষক এসে গেছেন, তারপর রাফি এসে গেছে এইচএসসি পরীক্ষার সামনে, এদিকে আবার লাস্ট গেস্ট হচ্ছে পিয়াল, যে হচ্ছে এসএসসি দিয়ে এইচএসসিতে ভর্তি হলো। সো আমরা চেষ্টা করি সব এপিসোডেই আসলে এমন কিছু বন্ধুকে নিয়ে আসার জন্য যাদের কাছে বেশ কিছু ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলোর কারণ বা ব্যাখ্যা বা অস্তিত্ব কেমন কি সেই বিষয়গুলো জানবার জন্যই আসলে আমরা ভূত স্টুডিওতে তাদেরকে আমন্ত্রণ জানাই। রাইট, সো অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট মোমেন্টে অনেকেই ছিলেন আমাদের সাথে, যে ফেসবুকে যেমনটা আবু নাসের ছিলেন আমাদের সাথে, এমডি জুয়েল ছিলেন, এবং সৌদি আরব থেকে ছিলেন আমাদের সাথে দুলাল ভাই, এবং তিনি কোনো এপিসোডে মিস করেন না। তো এই বন্ধুগুলোকে না একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই, এবং এই বন্ধুগুলো সবসময় থাকে বিধায় বা আছে বিধায় আসলে আমরা ইন্সপায়ার্ড হই আরও একটা নতুন এপিসোড করবার জন্য, নতুন নতুন বেশ কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই। ঠিক একইভাবে যদি তোমারও মনে হয় যে তোমার কাছে বেশ কিছু ঘটনা আছে, তুমি আসবে পরের পর্বে, তাহলে রেজিস্ট্রেশনটা এখনই করো। মোবাইলের SMS অপশানে যে টাইপ করতে হবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। আজকের মতো বাড়ি ফিরছি, আসছে সপ্তাহে আবারও কথা হবে ভূত স্টুডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আপনার পরিবারকে, এই যে শুক্রবারের দিনটা আসছে, সো পরিবারকে সময় দিবেন, দুর্দান্ত রকম চমৎকার কাটুক আপনার শুক্রবারটা বা ছুটির দিনটা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।